কি বলছেন স্বামী, এখানে জিন ভূত আছে? বলেই তড়িঘড়ি করে আহানের কাছে সরে এলো তুরা, গোল গোল চোখ এদিক ওদিক চেয়ে বলল, আপনার ঘরে জিন ভূত থাকে, আপনি আমাকে আগে কেন বলেননি? আহান বিরক্তিতে চ জাতীয় শব্দ করে বলল, যেখানে স্বয়ং তোমার মতো একটা পেতনি থাকে সেখানে ভূত কি করে আসবে? তুরা এবার চোখ ছোট করে আহানের দিকে তাকালো। বজ্জাত লোকটা যে তাকে হেনস্থা করছে তা বেশ ভালো করে বুঝতে পারছে সে। নিন আপনার শরবত। বলেই আহানের সামনে শরবতের গ্লাসটা ধরল আহান, আর চোখে চেয়ে গ্লাসটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, উদ্ধার করেছ আমাকে। তুরা একটা মুখ ভেঙচি দিয়েই গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। এর সামনে থেকে অপদস্থ হওয়ার কোনো মানেই হয় না। সময়টা রাত 10টা পেরিয়েছে। বসার ঘরে সকলে বসে আছে। রুবি খাবারগুলো টেবিলে এনে একে একে সাজাচ্ছে। রাইমা ফিরেছে সন্ধ্যার পর। মিনু, ফুপু আর ইনসাফ সবাই সোফাতে বসেই কথোপকথন করছে, আর চুমকি রুবিকে হাতে হাতে সাহায্য করছে। আজ সবাই সবার আলোচনা বিষয়বস্তু হলো রাইমার বিয়ে, যে ব্যাপারে কথা বলতেই বাবা সবাইকে ডেকেছে। ইনসাফ গলা খাকারি দিয়ে বলল, মানের বাসা থেকে ওর বাবা ফোন করেছিল। খুব শীঘ্রই নাকি ফিরবে ইমান, তাই ওরা আর দেরি করতে চায় না, যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা শেষ করতে চায়। ইমানের দাদির শরীরটাও নাকি ইদানিং ভালো যায় না, সে মৃত্যুর আগে ইমানের বিয়ে দেখে যেতে চায়, তাই তারা আগামী সপ্তাহের মধ্যেই বিয়ের কাজ শুরু করার প্রস্তাব জানিয়েছে। উপস্থিত সকলেই চুপচাপ শুনছে ইনসাফের কথা। দিদুন চোখের চশমাটা খুলে হাতে নিয়ে বলল, এত বেশ ভালো কথা, অনেক দিনই তো হলো, এখন ওদের বিয়েটাও হওয়া উচিত। মিনু ফুফুও বেশ প্রফুল্ল চিত্তে বলল, এ তো অনেক ভালো কথা, আমি তো রুবিকে বলেই ছিলাম মেয়ের বিয়ের কথা। বলে আবারও বলল, তাহলে উনারা বিয়ের দিন তারিখের কথা কিছু বলেছে ভাই? ইনসাফ মিনুর দিকে ফিরে বলল, হ্যাঁ, ওরা বলল ওরা কালকে আসতে চায় এখানে বিয়ের দিন তারিখ ঠিক করতে। আমিও বলেছি আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। বলে দিদুনের দিকে তাকিয়ে বলল, মা, তোমার কোনো সমস্যা নেই তো? দিদুন বার কয়েক ঘাড় নাড়িয়ে বলল, সমস্যা কেন হবে, মাশাআল্লাহ, আমার দিদি ভাইয়ের বিয়ে হবে, সে তো অনেক ভালো কথা। রুবি টেবিলে খাবার সাজাতে সাজাতে বলল, তা ওরা কাল কখন আসবে সে বিষয়ে কিছু বলেছেন? হ্যাঁ, ওরা কাল দুপুরেই আসবে। তাহলে তো অনেক কাজ আন্টি। ও বাড়ি থেকে অনেক মেহমান আইব, অনেক রান্না বান্না ও করতে হইব। চুমকির কথায় রুবিও বেশ ব্যস্ত হয়ে পড়ল এ নিয়ে। মেয়ের বিয়ের ব্যাপার কোনো খামতি রাখা চলবে না। সবার এতক্ষণে কথোপকথনে নীরব শ্রোতা তুরা আর রাইমা। তুরা মনে মনে বেশ খুশি হয়ে শুনলেও রাইমার মুখে লজ্জার ভীষণ ছাপ। সারা মুখ জুড়ে একটা আনন্দের রেখা ছুঁয়ে আছে। তুরা পাশ থেকে রাইমাকে একটা খোঁচা দিতেই রাইমা কপট রাগ দেখিয়ে তুরার দিকে তাকালেও তুরার মুখভঙ্গি দেখে ফিক করে হেসে ফেলল। তবে আহান এত কিছুর মাঝেও নিচে নামেনি, সে এখনো উপরে তার কাজ নিয়ে ব্যস্ত। মাঝে একবার তুরা তাকে ডাকতে গেলেও তাকে ধমক দিয়ে ফিরিয়ে দিয়েছে। তাই তোর আর যায়নি। লোকটা ভারী বজ্জাত, সব সময় হম্বিতম্বি করে, আজব লোক একটা। সকলে নানান আলোচনার সাথে খাওয়া দাওয়া শেষ ঘরে গেল। সবাই বেশ উৎফুল্ল চিত্তে আছে। রাইমার বিয়ে বছর দুয়েক আগে ঠিক থাকলেও এবার কবুল বলার পালা।
ইনসাফ মাহবুব এর একমাত্র মেয়ে বলে কথা, বেশ জাঁকজমকপূর্ণভাবেই যে সবকিছু হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। খাওয়া শেষে রুবির সাথে সবকিছু গুছিয়ে রেখে তুরা একটু দেরিতেই ঘরে গেল, হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে। ঘরে ঢুকে আশপাশ তাকিয়ে কোথাও আহানকে দেখতে পেল না। কফিটা টেবিলে রেখে এগিয়ে গিয়ে দেখল আহান বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে, তার দিকে পিঠ করে থাকায় তুরাকে দেখতে পায়নি। তুরা নিঃশব্দে ওখান থেকে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে কফির কাপটা না দেখে বুঝল মহাশয় এসে নিয়ে গেছেন তার কফি। তাই আর কোনো কথা না বলে বিছানা গুছিয়ে শুতে নিল। শুয়ে বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম এলো না তুরার। আহান এখনো ফেরেনি ঘরে। তুরার এবার বেশ ভয় ভয় লাগল। ছোট থেকেই ভীষণ ভীতু স্বভাবের মেয়ে তুরা, একা কখনোই ঘুমাতে পারে না। তার উপর বারান্দায় আহানেরও কোনো সাড়া শব্দ নেই। উঠে বসে পর্দার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু বারান্দার লাইটটাও নেভানো। এই লোকটা এত অন্ধকার করে রাখে কেন সবকিছু তুরা বুঝে না। আস্তে আস্তে খাট থেকে নেমে এগিয়ে গেল বারান্দার দিকে। ঘুটঘুটে অন্ধকারে মানুষের চিহ্নমাত্র দেখা যাচ্ছে না। ঘরের লাইটটাও নেভানো। অন্ধকারে হাতড়ে এগিয়ে গেল তুরা। হুট করেই তুরার ভীষণ ভয় হতে লাগল, এখানেই তো ছিল লোকটা, কই গেল? আপনি কোথায়? আমতা আমতা করে বলে আরেকটু এগিয়ে গেল তুরা। কোনো উত্তরও আসছে না দেখে তুরার এই মুহূর্তে সব ভয় জুড়ে বসল। অন্ধকারে কোনো দিকে হাঁটছে বুঝতে না পেরে এলোমেলো পা ফেলে এগিয়ে গেল। হঠাৎ নিজের কাঁধের উপর গরম নিঃশ্বাসের আছড়ে পড়া অনুভূত হল তুরার। প্রথমে মনের ভুল ভাবলেও গরম উত্তপ্ত নিঃশ্বাসের প্রগাঢ়তা ক্রমেই গাঢ় হল, যেন সূচের মতো ঢুকে যাচ্ছে ঘাড়ে কাঁধে। ভয়ে শুকনো ঢক গিলল তুরা। এই গরমেও সারা শরীরে হিম হাওয়া বয়ে গেল। পদক্ষেপ দুকদম পেছাতেই শক্ত কিছুর সাথে পিঠ ঠেকলেই তুরা ঘাবড়ে চেঁচিয়ে উঠতে নিলে কেউ পেছনে থেকে মুখটা চেপে ধরল। তুরা হাত পা এলোপাতাড়ি ছুড়াছুড়ি করলে কানের কাছে এসে কেউ হিসহিসিয়ে বলল, হুসস, একদম চেঁচামেচি করবে না। এত রাতে এখানে কেন এসেছ? আহানের কণ্ঠস্বর শুনে যেন তুরার জানে পানি ফিরল। প্রচণ্ড ভয় পেয়েছিল সে। আহানের হাত সামান্য আলগা হতেই তুরা পেছনে ফিরে ঝাঁপতে ধরল আহানকে। এমন আকস্মিক জড়িয়ে ধরায় আহান কোনো রকম প্রতিক্রিয়া না করে চুপ করে দাঁড়িয়ে রইল। থেকে থেকে কেঁপে উঠছে তুরা। বেশ ভয় পেয়েছে বুঝতে পেরে আলতোভাবে হাত রাখল তুরার পিঠে। ভয় পেয়েছ? নরম কণ্ঠে শুধালো আহান। তুরা ভাঙা ভাঙা গলায় বলল, আমি আপনাকে কতবার ডাকলাম, আপনি কেন উত্তর দেননি? আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। বলেই দুহাতের আঁচড় আরো গাঢ় করে বসিয়ে দিল আহানের পিঠে। আহান চোখ জোড়া বন্ধ করে ঠোঁটের ফাঁক দিয়ে নিঃশ্বাস টেনে নিল। মেয়েটার এভাবে হুটহাট জড়িয়ে ধরা ইদানিং আহানের ভেতরটাকে নাড়িয়ে দেয়। শক্ত পুরুষালী মনের খোলসটা নরম হাতের স্পর্শে যেন চুরচুর হয়ে যায়। মেয়েটা কি বোঝে না এভাবে হুটহাট জড়িয়ে ধরতে নেই, ছুঁয়ে দিতে নেই? নিজের ভেতরে আছড়ে পড়া সকল প্রবল উচ্ছ্বাসকে দমিয়ে কণ্ঠের খাদ আরও নামিয়ে বলল, চলো ঘরে যাই। তুরা তাও ঠাই দাঁড়িয়ে রইল উত্তরহীনা। প্রত্যুত্তর না পেয়ে আহান ঘাড়টা নামিয়ে ধীর কণ্ঠে বলল, এই মেয়ে বারান্দা দিয়ে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু ঘরে চলো।
আহানের নরম কণ্ঠের ধমক যেন নিতান্তই অদ্ভুত ঠেকল তুরার নিকট। এভাবে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে ও আবার কেউ ধমক দেয় বুঝি। নিকষ অন্ধকারেও মুখ উঁচিয়ে বলল, আপনি সবসময় কেন বকাবকি করেন? আমায় তো চাচিও এত বকা দেয়নি। বাচ্চা বাচ্চা গলায় তুরার কথা শুনে আহান নিঃশব্দে হাসল, যে হাসির শব্দ হয় না। রাতের শান্ত পরিবেশে আহানের নিঃশব্দের হাসিটাও যেন এক রূপ ঝংকার তুলল। তুরাকে বুক থেকে সরিয়ে হাত ধরে ঘরে এনে বলল, শুই পড়ো, রাত হয়েছে। আপনি ঘুমাবেন না? আহানের কথার সাথে সাথেই বলল তুরা। আহান খানিক থমকে তুরার দিকে চেয়ে কিছু একটা ভেবে ছোট করে হু বলেই ওয়াশরুমের দিকে গেল। তুরা আহানের যাওয়ার পানে চেয়ে আবারও খাটে এসে শুয়ে পড়ল। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরল আহান। তুরা ওপাশে মুখ করে শুয়ে আছে। ওর কোনো নড়চড় না দেখে নিঃশব্দে এসে শুয়ে পড়ল পাশে। ডিম লাইটের মৃদু আলোতে তুরার ছোট্ট মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে। আহান খানিকটা সময় নিয়ে চেয়ে রইল তুরার ঘুমন্ত চেহারার দিকে। ইদানিং নিজেকে কেমন খাপছাড়া লাগে তার। সাজানো গোছানো গম্ভীর স্বভাবটাও যেন চূড়ান্ত বেইমানি করে। না চাইতেও হাজারো বেনামি চিন্তাভাবনা ঘিরে ধরে থাকে, যার সবটাই এই মেয়েটাকে কেন্দ্র করে। ফট করে মুখ ফিরিয়ে অন্য পাশে ঘুরল আহান। সে কোনো ভুল করতে চায় না। এই অহেতুক চিন্তাভাবনাগুলোকে প্রশ্রয় না দেওয়াটাই উত্তম। পাশ ফিরে চোখ বন্ধ করার মিনিট খানেক বাদে একটা ছোট হাতের খামচি আঁকড়ে ধরল তার পিঠ। ঘাড় ঘুরিয়ে ফিরলে দেখল তুরা ঘুমের ঘোরেই আরো সরে এসেছে আহানের দিকে। এক হাত দিয়ে খামচে ধরে আছে আহানের টি শার্ট। আস্তে ধীরে হাত ধরে সরানোর চেষ্টা করলেও তুরা ছাড়ল না, বরং আরো কাছে সরে এলো। মেয়েটাকে আহান যতই দূরে সরাতে চাই ততই কাছে চলে আসছে। এই যে আহানের পিঠে মুখ ডুবিয়ে ঘুমিয়ে আছে, আহান ইচ্ছে করলেও সরাতে পারছে না। কেমন একটা ঘোর লাগা কাজ করল। এদিকে ঘুরে তুরাকে এক হাতে আগলে নিয়েই চোখ বুজল। বেশ কিছুক্ষণ সময় পেরোলে আহানের নিঃশ্বাস ঘন হয়ে আসতেই চোখ খুলল তুরা। ঘাড়টা সামান্য তুলে তাকালো মৃদু টিমটিম আলোতে আহানের মায়া ভরা মুখখানার দিকে। ইচ্ছে করেই ঘুমের ভান ধরে সরে এসেছে সে। ইদানিং এই গম্ভীর স্বভাবের লোকটাকে তার ভীষণ অন্যরকম লাগে। নাম না জানা হরেক রঙে রাঙা অনুভূতিগুলো এই লোকটার নামেই ডানা ঝাপটাচ্ছে। আহানকে জড়িয়ে ধরে অদ্ভুত শান্তি লাগা কাজ করে তুরার মনে। নিজেকে সুরক্ষিত লাগে বুকটার মাঝে। চিকন আঙ্গুলের হাতটা আহানের খোঁচা খোঁচা দাড়ি আবৃত গালটাতে রেখে আলতো স্পর্শে ছুঁয়ে দিয়ে আবারও আহানের বুকে মাথা রাখল। হোক না একটু ছলনা করে বা ঘুমের ঘোরে, তাতে যদি হৃদয়ে প্রশান্তি জুড়ানো স্পর্শ পাওয়ার সৌভাগ্য মিলে তাতে ক্ষতি কি? উষ্ণ মৌসুমে সকালের হালকা ঠান্ডা বাতাসে পর্দার উড়াউড়ি আর পাখিদের কিচিরমিচির কলধ্বনিতে ঘুম হালকা হয়ে এলো আহানের। চোখ খুলে তাকাতেই রোদের নরম আলোতে চোখ মুখ কুঁচকে এলো। ঘুম ঘুম চোখে উঠে বসে দেওয়ার ঘড়িটার দিকে তাকিয়ে দেখল ৯টা বেজে ১৫ মিনিট। বেশ বেলা করে ঘুমিয়েছে সে। ভার্সিটি থাকলে এত বেলা করে উঠা হয় না। রাইমার শ্বশুরবাড়ি থেকে মেহমান আসার খবরটা তাকে কালই দিয়েছে বাবা। এ ব্যাপারে আলোচনা করে সে ভার্সিটির অফিসিয়াল সাইটে মেইল করে আজকে অনুপস্থিত থাকার ব্যাপারটা জানিয়েছে। ঘাড় ঘুরিয়ে দেখল ঘরটা ফাঁকা। তুরা নেই, পাশেই বেড সাইড টেবিলে কফির মগটা রাখা।
আহানকে বিরক্ত করার মতো সকল কাজ মেয়েটা করলেও তার সাথে আরেকটা কাজও অনেক ভালো মতো করে। আহানের সমস্ত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা থেকে শুরু করে তার টাইম টু টাইম কফিটাও তুরাই দেয়, যার কারণে ইদানিং নিজের কিছুই করা লাগে না আহানের। ফ্রেশ হয়ে এসে কফিটা হাতে নিয়ে কাপে চুমুক দিয়ে বারান্দায় গেল। এক হাতে দড়ি নিয়ে আবারও কালকের মতো লাফাচ্ছে তুরা। উদ্দেশ্য তার দোলনা বানানো। ব্যাস, অনেক হয়েছে। খাম্বা গাছটা পেয়েছে কি আজ তুরা দোলনা বেঁধেই ছাড়বে। দড়িটা গুছিয়ে হাতে নিয়ে ওড়না পেঁচালো কোমরে, দুই হাত দিয়ে গাছটা আঁকড়ে ধরে উপরে উঠতে লাগল। এতক্ষণ বেশ কৌতূহলী দৃষ্টিতে চেয়ে তুরার কাজকর্ম দেখছিল আহান। এবার তুরাকে গাছে উঠতে দেখেই ভ্রু কুঁচকে এলো, কফির মগটা রেখে নিচে নেমে এলো। আহানকে এভাবে নেমে বাইরের দিকে যেতে দেখে আমেনা খাতুন বলেন, এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ দাদুভাই? বাড়িতে একটা বাদর এনে রেখেছ, ওইটার বাদরামি থামাতেই যাচ্ছি বলে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তুরা অনেকক্ষণ ধরে চেষ্টা করে গাছের সবচেয়ে নিচু ডালটাই উঠতে পেরেছে। ব্যাস, এবার দড়িটা বাঁধতে পারলেই তার কাজ শেষ। গাছের মোটা ডালটাতে দড়িটা বাঁধা হলেই তুরা আনন্দে খিলখিল করে ওঠে। এবার সে মহা আনন্দে দোলনা চড়তে পারবে। কিন্তু তুরার এ আনন্দ বেশিক্ষণ ধরল না। নিচে তাকাতেই যেন মাথাটা চক্কর দিল। দোলনা বাঁধার জন্য হৈ হৈ করে গাছে তো উঠে গেল, এখন নামবে কি করে? নিচে তাকালেও তো মাথা ঘুরছে। এখান থেকে পড়লে নিশ্চিত ঠ্যাং দুটো ভাঙবে। একবার পা নামিয়ে নামার প্রচেষ্টা করলেও ব্যর্থ হল। তুরার বেশ কান্না পাচ্ছে। নামবে কি করে এখন? কি হলো? বাদরের মতো লাফঝাপ করে উঠে তো গেলে, এখন নামো। চিরচেনা পুরুষালী গলার আওয়াজে তুরা এদিক ওদিক তাকিয়ে দেখল আহান একদম তার সামনের আমগাছটাতে হেলান দিয়ে দুহাত বুকে গুজে দাঁড়িয়ে। আহানকে দেখে তুরার চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে গেল। এক তো গাছ থেকে নামতে পারছে না, আর নামলেও এই বজ্জাতটা যে কি করবে যে ভেবেই ঘাম ছুটে যাচ্ছে। কি হলো, নামছো না কেন? প্রাইমারি স্কুলের শিক্ষকের মতো ধমকে উঠল আহান। তুরা খানিক কেঁপে উঠে গাছের ডালটা শক্তপোক্ত করে ধরল। নিচে তাকাতেই আবারও মাথাটা কেমন করে উঠল। এবার তুরার নিজের উপর রাগ হচ্ছে। কোনো দুঃখে গাছে উঠতে এসেছিল, চুমকি বলেছিল দারোয়ানকে দিয়ে বাঁধিয়ে নিবে, তাও যে কেন পাকনামিটা করতে গেল। আপনি এখানে কেন এসেছেন? প্রত্যুত্তরের বদলে উল্টো নিজেই প্রশ্ন করল তুরা। তোমাকে দেখতে এসেছি স্টুপিড, দাঁতে দাঁত খিচিয়ে বলল আহান। তুরা শুকনো ঢক গিলে বলল, আপনি এখান থেকে যান। তোমাকে নামতে বলেছি না। হ্যাঁ, নামছি তো, এত চেঁচামেচি করার কি আছে আজব? সকাল বেলা সকালে বাদরের মতো গাছে উঠে বসে আছো, আবার বলছো চেঁচামেচি করছি। নামো তুমি, আজকে বাদরামি বের করছি। আহানের ধমকানিতে তুরা বোকা বোকা মুখ করে বলল, স্বামী, আপনি রেগে কেন যাচ্ছেন গো? সকাল সকাল এত মাথা গরম করলে তো অ্যাসিডিটি হয়ে যাবে। শাট আপ, লাস্ট বারের মতো বলছি, তুমি নামবে নাকি আমি আসব? তুরা চুপচাপ এক হাতে ডাল আঁকড়ে ধরে ড্যাবড্যাব করে চেয়ে রইল। আহান শান্ত কণ্ঠে টেনে টেনে বলল, বাইরে থেকে দেখা যাচ্ছে একটা ধিঙ্গি মেয়ে গাছে উঠে বসে আছে। দৃশ্যটা কেমন দেখায় ভাবতে পারছ? আহানের ধিঙ্গি বলা শুনে তুরা মুখ ফুলিয়ে নিল। তুরার বিপরীত দিকেই দাঁড়িয়ে আছে আহান, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উল্টো পথে হাঁটা ধরল।
আহানের যাওয়ার দিকে চেয়ে তুরা এক হাতে ডাল ধরে নামতে গেলে ভারসাম্য হারিয়ে ধরাম করে ডাল ভেঙে পড়ল মাটিতে। মৃদু আর্তনাদ করে উঠল তুরা, চোখ জোড়া চিকচিক করে উঠল অশ্রুবিন্দুতে। আহান অদূরেই ছিল, দৌড়ে এসে সামনে হাঁটু গেড়ে বসে বলল, শান্তি হয়েছে, হয়েছে শান্তি। একটা না একটা ব্লান্ডার না করলে তোমার হয় না। তুরা অশ্রুসিক্ত চোখের কান্না ভেজা গলায় বলল, আমি তো ইচ্ছে করে পড়িনি, ডাল ভেঙে গেল। চোখে মুখে ভীষণ বিরক্তি নিয়ে আহান হাত বাড়িয়ে দিল। তুরা এক হাত এগিয়ে খামচে ধরল আহানের হাত। পড়ার সময় পাটা বেঁকে গেছিল বলে ব্যথায় টনটন করছে, গোড়ালির দিকটা লাল হয়ে গেছে। আহানের হাত ধরে উঠে দাঁড়ালেও হাঁটতে নিলেই হোঁচট খেল। আহান রেশপূর্ণ দৃষ্টিতে চেয়ে কোলে তুলে নিল তুরাকে। ব্যথায় চোখ মুখ খিচিয়ে রইল তুরা। আহান তুরাকে নিয়ে সোজা ঘরের ভেতর ঢুকল। তুরাকে আহানের কোলে দেখে সবাই হতভম্ব হলেও তুরার চোখে মুখ কান্না ভেজা আর এলোমেলো অবস্থা দেখে কপালে ভাঁজ পড়ল সবার। রাইমা কেবলই সিঁড়ি বেয়ে নামছিল, আহানকে এভাবে হন্তদন্ত হয়ে তুরাকে কোলে নিয়ে আসতে দেখে আঁতকে উঠে দ্রুত পায়ে ছুটে এসে বলল, এ কি ভাই, তুরার কি হয়েছে, ও কাঁদছে কেন? আর ওকে তুলে এনেছিস কেন? কি হয়েছে ওর? রাইমার একদমই করা প্রশ্নগুলোর উত্তর দিল না আহান, এগিয়ে গিয়ে তুরাকে সোফাতে বসিয়ে বলল, সেসব পরে শুনিস, আগে ফ্রিজ থেকে আইস কিউব আনো আপি। আহানের কোলে তুরাকে দেখে আমেনা বেগম মনে মনে আশ্চর্যজনকভাবে খুশি হলেও পরমুহূর্তেই আঁতকে উঠে, ব্যথা কাতর হাঁটুতে ভর দিয়েই উঠে এসে তুরার পাশে বসে বলেন, কি হয়েছে দাদুভাই, একটু আগেও তো ভালো ছিল, পায়ে কি হলো নাতবউয়ের? কি আর হবে, না একদণ্ড নিজে স্থির বসে না অন্যকে স্বস্তি দেয়। বাদরামি করে গাছে উঠে পড়ে গিয়ে পা মচকেছে। তুরার ডান পাটা সন্তর্পণে টি টেবিলের উপরে তুলে রাখতে রাখতে ব্যস্ত স্বরে বলল আহান, এই নে আইস কিউব। বলেই বাটিতে রাখা কয়েকটা বরফ আর একটা কাপড় এগিয়ে দিল আহানের সামনে। আহান পাতলা কাপড়টার মাঝে বরফের টুকরো রেখে পেঁচিয়ে খুব যত্ন সহকারে ধরল তুরার পায়ের গোড়ালিতে। বাবু কি হয়েছে বউয়ের? রাইমা বলল, পায়ে ব্যথা পেয়েছে নাকি? রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো মিনু আর রুবি। বাড়িতে মেহমান আসা উপলক্ষে রান্নাঘর জুড়ে বেশ ব্যস্ততা আজ। তাই রুবি আর চুমকির সাথে মিনুও হাতে হাতে সব কাজ এগিয়ে দিচ্ছিল। রাইমা তুরার কথা বলে বরফ আনতে গেলে তারাও চিন্তিত হয়ে বেরিয়ে আসে রাইমার পিছু পিছু। পাটা তো অনেকখানি ফুলে গেছে, কি করে হলো এসব তুরা? রুবির কথার পৃষ্ঠে তুরা চুপচাপ তাকিয়ে থাকাই উত্তর হিসেবে দিল। আহান পায়ে বরফ চাপতে চাপতে বলল, গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এক লাইনের উত্তর দিয়েই প্রসন্ন হল সে। কিন্তু প্রসন্ন হল না তুরা, সে কি ইচ্ছে করে পড়েছে? ডালটাই তো একাই ভেঙে গেল। সে কি বলেছিল, ডাল তুই ভেঙে পর সাথে আমাকেও ফেল? অত্যন্ত বজ্জাত লোকটা। তার উপর পায়ে বরফ চাপায় ভীষণ যন্ত্রণাও করছে, কিন্তু একটা টু শব্দ করার সাহস হচ্ছে না। একবার পা সরিয়ে নিতে নিলেই চোখ রাঙানো খেয়েছে আহানের। কি যে কর তুমি বউ, সবসময় ছুটোছুটি। এই যে এখন মেহমান এসে দেখবে বাড়ির বউ পা ভেঙে বসে আছে, এসব কি ভালো দেখায়? মিনুর কথার প্রেক্ষিতে শুধু দীর্ঘশ্বাস ফেলল রুবি।
তুরা চোখ ভরা পানি নিয়েই বলল, কিন্তু আমার তো পা ভাঙেনি ফুফু আম্মা, শুধু একটু মচকেছে। ওমা দেখ মেয়ের কথা বলি, টাসটাস কথা না বলে একটু দেখে শুনে চললেও তো পারো। তুরা কিছু বলতে নিবে তার আগেই আহান বলে উঠল, স্প্রে করলে ব্যথা চলে যাবে। উঠতে পারবে তুমি? তুরা সামান্য ঘাড় নাড়িয়ে সম্মতি দিলও উঠে একবার বেশি এগোতে পারল না, ব্যথাটা গোড়ালিতে হওয়ায় দাঁড়াতে অক্ষম হল। আহান ভীষণ বিরক্তি নিয়ে ওর দিকে চেয়ে স্টুপিড মেয়ে বলে বিড়বিড়িয়ে ভরা ডাইনিং রুমে মা ফুফু দিদুন কাউকে তোয়াক্কা না করে তুরাকে আবারও কোলে তুলে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরে এসে তুরাকে খাটের উপর বসিয়ে ড্রয়ার থেকে স্প্রে বের করে পায়ে স্প্রে করে দিয়ে তুরার সামনে দাঁড়িয়ে বলল, দিস ওয়াজ দ্য লাস্ট টাইম। এরপর থেকে যদি আর কোনো রকম পাকনামি করেছ তো আমার চেয়ে খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। বলেই ঘর থেকে বেরিয়ে গেল আহান। তুরা আহানের যাওয়ার পানে হা করে চেয়ে ভ্রু কুঁচকে বলল, এমনেও আপনার চেয়ে খারাপ কেউ নাই, ও বজ্জাত বেডা মানুষ। বাথরুমের দরজা খুলে এক হাতে দেওয়ালে ভর দিয়ে এক পা উঁচিয়ে খুব আস্তে ধীরে বেরোল। তুরা আস্তে আস্তে খাটের কাছে এসে বসে চুলের পানিগুলো মুছতে লাগল। ঘড়ির কাঁটার স্থান ঠিক দুপুর একটা জানান দিচ্ছে। তুরার পায়ের ব্যথাটা অনেকটাই কমে এসেছে, সকালের পর আর ঘর থেকে বের হয়নি সে, হয়নি বলতে আহান বেরোতে দেয়নি। ওর খাবার রাইমা এনে দিয়েছে উপরে। এতক্ষণ রাইমা ওর সাথেই ছিল, কিন্তু দুপুর হওয়ায় সেও গোসলে গেছে, মেহমান আসার সময় ও হয়ে এসেছে। কোথায় ভেবেছিল আজ মাকে সব রান্নায় সাহায্য করবে, উল্টো নিজেই পা তুলে বসে আছে খাটে, নিজের কাজের উপর নিজেরই রাগ হচ্ছে তুরার। আসবো তুরা। নারী কণ্ঠের কথায় তুরা চুল মুছা থামিয়ে দরজায় তাকিয়ে দেখল রুবি খাতুন দাঁড়িয়ে আছে। গাল প্রসারিত করে হেসে তুরা বলল, মা আসুন না। অনুমতি নেওয়ার কি আছে? অবশ্যই আছে, প্রত্যেকেরই প্রাইভেসি থাকে। যাই হোক গোসল হয়েছে। কথা বলতে বলতে তুরার পাশে বসল রুবি। জি মা হয়েছে। পায়ে কি এখনো ব্যথা করছে? না মা ঠিক আছে, শুধু হাঁটতে গেলে একটু চিনচিন করছে আর কি, কাল সকাল হতে এটুকুও চলে যাবে। গেলেই ভালো। হ্যাঁ যেটা বলতে এসেছি, তোমাদের বিয়ের তো অনেক দিনই হলো। বিয়ের পর তো নিয়মানুযায়ী তোমাকে কিছুই তো দেওয়া হয়নি। এটা নাও। বলেই তুরার হাতে একটা মোটা পাড়ের সোনালি সুতির কাজ করা খয়েরি রঙের শাড়ি তুলে দিল, যেটা রুবি আশা থেকেই তুরা লক্ষ্য করছিল। এটা কি মা? এই শাড়িটা তোমার দিদুন দিয়েছিল আমায় বৌভাতের দিন। সেই সূত্রানুসারে এটা আমার তোমায় আরও আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে তা তো জানোই, সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। তুরা কোনো উত্তরহীনা রুবির কথা শুনছে, সে আবারও বলল, আজ রাইমার হবু শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, আহানের বিয়ের ব্যাপারটা সম্পর্কে তারাও অবগত। তুমি রাইমার ভাবি আর এ বাড়ির একমাত্র পুত্রবধূ। তাই আমি চাই আজ তোমাকে তারাও বাড়ির বউ বেশেই দেখুক। এই শাড়িটাই আজ পরবে কেমন? ব্লাউজ আর পেটিকোট এর ভেতরেই আছে, মাপটা তোমার শরীরে বেমানান হবে না হয়তো। তোমার কোনো আপত্তি নেই তো? না না মা, এ তো আমার সৌভাগ্য, এটাকে আমি আপনি আর দিদুনের আশীর্বাদ স্বরূপ নিলাম। অবশ্যই পরব আমি।
হাস্যজল চেহারায় তুরার উত্তরে বেশ সন্তুষ্ট হলেন রুবি, যেন এমনটাই আশা করেছিলেন। মিষ্টি হেসে তুরার কপালে মমতাময়ী একটা চুমু দিয়ে বলল, তুমি তাহলে তৈরি হয়ে নাও। আহানকে পাঠিয়ে একটু পর তোমায় নিচে নিয়ে যাব কেমন? ছেলের মতোই চাপা স্বভাবের রুবি খাতুন তুরাকে মনে মনে স্নেহ করলেও বাহ্যিক ব্যবহারে তার প্রকাশ কমই করে। আজ প্রথম শাশুড়ির কাছে মায়ের আদর পেয়ে তুরাও অনেক বেশি আপ্লুত হয়। প্রজ্জ্বালিত হেসে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রুবি খাতুন আর সময় ব্যয় না করে বেরিয়ে আসে, নিচে এখন অনেক কাজ তার। রুবি বেরতেই তুরা এক হাতে ভর দিয়ে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা নিজের গায়ে ধরল। পাতলা সুতি কাপড়ের উপর খুব সুন্দর ডিজাইনের কাজ করা, আগের যুগের হলেও শাড়িটি বেশ নজরকাড়া। কিন্তু কথা হচ্ছে শাড়ি তো সে পরতে পারে না, তখন রুবিকে তো বলল না সে, এখন কি করবে? কিছুক্ষণ চিন্তিত হয়ে ভেবে তুরার মনে হলো সেদিন আহান যখন শাড়ি পরিয়ে দিচ্ছিল পরার ধরনটা সে দেখেছে ভালো করে, চেষ্টা করলে নিশ্চয় পারবে। শাড়ির ভাঁজের ভেতর থেকে ব্লাউজ আর পেটিকোট বের করে পরে নিল। ব্লাউজের ফিটিং খারাপ না, তবে তার গায়ের মাপের ও না। গলাটা বেশ বড়, কাঁধ বেয়ে নেমে যাচ্ছে। তবুও আঁচল দিয়ে তো ঢেকেই রাখবে এই ভেবে শাড়িটা হাতে নিয়ে পরতে শুরু করল। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে শাড়ির এক পাশ কোমরে গুজল। দীর্ঘ ২০ মিনিট সময় ব্যয় করে হাজার বার পরে খুলে অবশেষে শাড়িটা কোনো রকমে পরতে সার্থক হল তুরা। খুব একটা ভালো করে পরেনি, তবে খারাপও লাগছে না। কাঁধ থেকে আঁচলটা নামিয়ে আঙুলের ভাঁজে এক এক কুচি করে কাঁধের উপর রাখল। সব শেষে চুলগুলো আঁচড়ে নিয়ে কানের দুল পরতে নিলে খট করে দরজার নব মুচড়ানোর শব্দ হল। আহান ঘরে ঢুকে শার্টের হাতা ভাঁজ করতে করতে তুরার দিকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে নিয়ে আবারও ধপ করে তাকাল। গাঢ় খয়েরি রঙের শাড়ি তুরার ফর্সা গায়ে বেশ নজরকাড়া লাগছে। কোমর সমান চুলগুলো দিয়ে টপটপ করে পানি পড়ছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল আহান। ইদানিং মেয়েটাকে যেন তার চোখে একটু বেশি সুন্দর লাগে। পরমুহূর্তেই আবার নিজের ভাবনার ইতি টেনে ঘুরে অন্যদিকে পা বাড়াল আহান। শুনুন। তুরার ডাকে থেমে তাকায় আহান। তুরা একটু এগিয়ে এসে আহানের সামনে বরাবর দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আমাকে কেমন লাগছে? তুরার নিকট হতে এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্ন শুনে আহান কিছুক্ষণ প্রতিক্রিয়াহীন তাকিয়ে থেকে বরাবরের মতো ছোট শব্দে উত্তর দিল, যেমন লাগে। এতটুকুই বলে যেন সে প্রসন্ন। আহানের এই স্বভাবটা তুরার ভীষণ অপছন্দ। সবসময়ই এমন ছোট ছোট গোমরা কথা বলা লাগে, একটু ভালো করে তো দেখল না। শেষে যদি কেবলাকান্ত সেজে মেহমানের সামনে যায় তো তারই তো প্রেস্টিজ খারাপ হবে, বউ তো তার। একটু ভালো করে দেখে বলুন না। ভালো মতো উত্তর না দিল যে এই মেয়ে চুপ করবে না সেটা বুঝতে পেরে বিরক্তি নিয়ে তাকালো তুরার দিকে। হঠাৎ তুরার পেছনের আয়নায় চোখ যেতেই নজর আটকে গেল আহানের। ঢিলেঢালা ব্লাউজের ফিতা না লাগানোর ফলে পিঠের অর্ধেকাংশই উন্মুক্ত। টকটকে রঙের আবরণে মেধহীন বাঁকানো পিঠ একদম জ্বলজ্বল করে উঠল আহানের চোখে। দৃষ্টি সরিয়ে নিল তৎক্ষণাৎ। অন্যদিকে ফিরেই বলল, ওইটা ঠিক করো। আহানের এমন আমতা আমতা কথার মানে না বুঝে তুরা বলল, কি ঠিক করব? উফ, তুমি আসলেই ইরিটেটিং, যেটা পারো না পড়তে যাও কেন? তুরা মুখটা শুকনো করে বলল, কিন্তু আমি তো ঠিকঠাক ভাবেই পড়লাম।
হ্যাঁ, তো পেছনের মানচিত্র যে পুরোটাই দেখা যাচ্ছে সেটা ঢাকবে কে? আহানের এমন কথার জন্য তুরা মোটেও প্রস্তুত ছিল না। হাত বাড়িয়ে পিঠের পেছনে হাত দিতেই দেখল বড় গলার ব্লাউজটার পিঠ বেশিরভাগই উন্মুক্ত, যার ফলে পিঠ সহ তার ভেতরের অন্তর্বাসটাও স্পষ্ট। তড়িৎ গতিতে ঘুরে দাঁড়ালো তুরা, লজ্জায় তার গাল গরম হয়ে গেল। কিন্তু তুরা পিঠ লজ্জা থেকে বাঁচতে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালেও অন্যদিকে ঘুরে দাঁড়ানোর ফলে পিঠটা আহানের দিকেই করে রেখেছে। আহান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। এই মেয়ে তাকে পাগল করে ফেলবে। শুকনো ঢক গিলে গলা ভিজিয়ে এগিয়ে এলো। কাপা হাতেই তুরার ব্লাউজের ফিতায় হাত দিতে কেঁপে উঠল তুরা। ঘাড় ঘুরিয়ে আহানের চোখে চেয়ে আবারও মুখ ফিরিয়ে নিয়ে মিনমিন করে বলল, আমি পারবো, থাক। শার্ট আপ, মুখটা বন্ধ রাখো। বলেই ব্লাউজের ফিতাটা বেঁধে দিল। আহানের উষ্ণ গরম শ্বাস আর ঠান্ডা হাতের মৃদু স্পর্শে কেঁপে কেঁপে উঠছে তুরা। পুরুষালী স্পর্শে বারবার তার শরীরে ঝংকার তুলছে। চোখ মুখ খিচিয়ে খামচে ধরল পরনের শাড়ি। বসার ঘরে সোফাতে একসাথে বসে সবাই। ইনসাফের ডান পাশে আমেনা খাতুন, আর বাম পাশে রুবি। মিনু পাশের চেয়ারটাতে বসা। সামনে বসা সফেদ পাঞ্জাবি পরিহিত দুজন মাঝ বয়সী ভদ্রলোক, একজন ভদ্রমহিলা। ইসহাক চৌধুরী চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে বলল, আমরা সামনের সপ্তাহেই বিয়ের কার্যক্রম শুরু করতে চাচ্ছি, যদি আপনাদের আপত্তি না থাকে। না না, আমাদের এ ব্যাপারে কোনো আপত্তি নেই। আমরাও চাচ্ছি যত দ্রুত সম্ভব বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। সরল সোজা জবাব ইনসাফ মাহবুবের পাশ থেকে আমেনা খাতুন মৃদু কেশে বলল, আমার দিদিভাইয়ের বিয়ে বলে কথা, সুষ্ঠুভাবে তো অবশ্যই সম্পন্ন হতে হবে। তবে ইমানের তো খবর পেলাম না। আমরা যতই আলোচনা করি, বিয়েটা তো ওদের দুজনের। ইমান তো এখনো দেশে ফিরেনি। ও খুব শীঘ্রই ফিরবে খালাম্মা, ওর সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে। আমরা সব ঠিক করতে করতে ও চলে আসবে। সাবলীলভাবে হাস্যকর মুখে আমেনা খাতুনের কথার জবাব দিল ইসহাক চৌধুরীর ভাই মারুফ। তার কথায় রুবি খাতুন ও আশ্বস্ত হল। ইমানের দেশে ফেরার ব্যাপারটা নিয়ে সেও বেশ উদ্বিগ্ন হয়েছিল। সেসব না হয় মানলাম, কিন্তু আমার মামনিটা তো কিছুই বলছে না। এই যে সকলে সিদ্ধান্ত নিচ্ছে, এতে তোমার কোনো মতামত নেই রাইমা? রাইমার থুতনি ধরে আদুরে গলায় বলল আজমেরি চৌধুরী, ইসহাক চৌধুরীর সহধর্মিণী আর ইমানের মা। অপর পাশের সোফাতেই রাইমার পাশে বসে তিনি। বড়দের আলাপে এতক্ষণ মাথা নিচু করেই শুনছিল রাইমা। হবু শাশুড়ির প্রশ্নে মুখ তুলে মৃদু মাথা ঝাঁকিয়ে বলল, আপনারা যেমনটা সিদ্ধান্ত নিবেন আমি তাতেই খুশি আন্টি। রাইমার নরম কণ্ঠের মিষ্টি কথা শুনে আজমেরি চৌধুরী এক হাতের আলিঙ্গনে ধরলেন রাইমাকে। মমতা মিশ্রিত স্বরে বলল, আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে নেওয়ার জন্য তো সেই কবে থেকেই আমরা বেকুল। শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। এখন সুযোগটাও পেয়েছি। একটুও দেরি করব না। কি বলেন আপা? বলেই একদম তার সামনে বরাবর বসা রুবি খাতুনের দিকে তাকালেন। রুবি খাতুন মুখের হাস্যকর রেখা বহমান রেখে সম্মতি সূচক ঘাড় নাড়িয়ে বলল, তা তো। মেয়ে তো আমার আপনার ঘরের সম্বল এখন। আপনারা নিতে চাইলে কি আর আপত্তি করতে পারি? আহান কই ভাই সাহেব? আসার সময় কুশল বিনিময় করে গেল, তারপর ওকে তো আর দেখছি না।
ইসহাক চৌধুরীর কথায় রুবি খাতুন আজমেরীর সাথে আলাপচারিতা ভেঙে তার দিকে তাকিয়ে বলল, এই তো চলে আসবে এক্ষুনি, উপরে গেছে, কোনো দরকার ছিল হয়তো। বৌমার মুখটা তো এখনো দেখার সৌভাগ্য হলো না আপা। আহানের বউ দেখার জন্যেই তো অর্ধেক উৎকণ্ঠা নিয়ে আসলাম আমরা। আজমেরী চৌধুরীর কথায় রুবি সৌজন্যশীল হেসে উঠে দাঁড়াল। আমি দেখে আসছি বলে পেছনে ফিরে যেতে নিলেও সিঁড়ির দিকে তাকিয়ে থেমে গেল। আহান এক হাতে তুরাকে আগলে ধরে সিঁড়ি বেয়ে নামছে। ভীষণ যত্ন সহকারে আগলে রেখে নামছে, যেন ব্যথা তুরার না তাড়ি লেগেছে। এক মুহূর্তের জন্য রুবির মনটা প্রশান্ত হয়ে গেল যেন। ওই তো আসছে আহান। ইনসাফ মাহবুবের কথায় রুবি দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও নিজের জায়গায় এসে বসল। আহান আস্তে ধীরে তুরাকে নিয়ে এগিয়ে এসে সোফাতে বসিয়ে বাবার পেছনে গিয়ে দাঁড়াল। ও তুরা, আহানের স্ত্রী, আসলে আজ সকালে পা মোচকে ব্যথা পেয়েছে, তো তাই আহান ওকেই আনতে গেছিল। ইনসাফ মাহবুব এর কথা শেষেই তুরা সকলের উদ্দেশ্য সালাম দিল। আজমেরী সালামের উত্তর দিয়ে উঠে তুরার পাশে বসল। তুরার গালে হাত রেখে বলল, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। কি মিষ্টি বউ হয়েছে আহানের, একদম পুতুলের মতন সুন্দর। মিশুক স্বভাবের মহিলাটির সমাদরের প্রেক্ষিতে তুরা সামান্য হেসে তাকাল। সকলের সাথে সৌজন্যশীল বাক বিনিময় করলে কথার মাঝেই আজমেরী তার ব্যাগ থেকে একটা নীল মখমলি কাপড়ে মোড়া বর্গাকৃতির বক্স বের করল। কোলের উপর রাখা তুরার হাতে বক্সটা রেখে বলল, আন্টির তরফ থেকে ছোট্ট উপহার। এসবের কি দরকার ছিল আন্টি? তুরাকে থামিয়ে দিয়ে আজমেরী বললেন, অবশ্যই দরকার ছিল। রাইমা তো আমাদের মেয়ে, তাই আহান ও তো ছেলেই হয়। ছেলে বউকে দেখে উপহার দেব না? আর এটা তো দোয়া আমাদের তরফ থেকে তোমার জন্য। প্রত্যুত্তরে তুরা আবারও স্মিত হাসল। ফর্সা গাল দুটো প্রসারিত করে বলল, এই তো বললেন আমি আপনার ছেলে বউ। তাইলে তো আপনিও আমার আরেক মা-ই হলেন, তাই না? আর মাকে কি কখনো উপহার দিয়ে তার সন্তানের জন্য দোয়া করতে হয়? মা তো মাই। মা দুটো হেসে কথা বলাও তো দোয়া। তুরার মিষ্টিসুলভ কথায় উপস্থিত সকলের ভালো লাগল। এতটুকু মেয়ে, অথচ কত সুন্দর কথা বলে দিল। বাহ, এত মিষ্টি বউটা কোত্থেকে আনলেন ভাই সাহেব? যেমন চেহারা তেমনই সুন্দর ব্যবহার। আহানের পাশে একদম রাজ্যটক। দুজনকেই খুব মানিয়েছে। আজমেরী চৌধুরীর কথায় ইসহাকের ভাই মারুফ ও বলল, তা আহান, কেমন যায় সংসার জীবন? তোমার বউও তোমার মতোই বুঝদার। আশা করি দুজনে মিলেমিশে সুখে থাকবে। তা বৈকি, থাকবেই তো। আহান তো বউয়ের বেশ খেয়াল রাখে দেখলাম। কত সুন্দর যত্ন করে তুরাকে ধরে আনল। আল্লাহ তোমাদের সুখে রাখুক বাবা। আজমেরী চৌধুরীর প্রশংসার উত্তরে আহান সৌজন্যমূলক হেসে ছোট ধন্যবাদ দিয়ে তার স্বভাব সুলভ আচরণের বহিঃপ্রকাশ জানান দিল। আহানের স্বল্পভাষী স্বভাবের ব্যাপারে সবাই অবগত। তাই সেসবে আর মাথা না দিয়ে বিয়ে সম্পর্কিত আলোচনা নিয়ে আবার কথা বলতে নিল। সবার হাসিখুশি আমেজের ভেতরেও রাইমার ভেতরটা মন খারাপে বিষিয়ে গেল। মানুষটা আসল না এখনো। তার বাড়ির লোক বিয়ের দিন তারিখ ঠিক করতে এসে গেছে, অথচ তার দেশে ফেরার নাম নেই।
2 বছর পার হয়েছে তাদের মাঝে দূরত্বের, রাইমার আর সহ্য হয় না এ ব্যবধান। ভালোবাসার মানুষটার অনুপস্থিতি তাকে প্রতিনিয়ত বিরহ বেদনায় ভুগায়, ব্যথিত হয় মন মন্দির প্রিয় মানুষটার অপেক্ষায়। তবুও যেন দূরত্বের অবসান নেই। বাড়ির মেহমান ফিরতে বিকেল গড়িয়েছে। আহানের কিছু কাজ থাকায় সে বাইরে গেছিল। সেখান থেকে ফিরতে রাত বেশ হয়েছে। এসেই মিনু খাবার জন্য জোরাজুরি করতে সে বাধ্য হয়েই ঘরে না এসে নিচ থেকে রাতের খাবার সেরে একবারে উপরে উঠে আসল। হাত ঘড়িটায় চোখ বুলিয়ে দেখল রাত 10:30। তুরা নিচে ছিল না। মা বলল তার নাকি পায়ের মধ্যে ব্যথা করায় সন্ধ্যা থেকেই ঘরে শুয়ে, রাতের খাবারও পড়েনি পেটে। কি করছে কে জানে। ঘরের সামনে এসে সাবধানী হাতে দরজার নব মুচড়ে ঢুকল ঘরে। বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে তুরা। পা বাড়িয়ে এগিয়ে গেল আহান তুরার দিকে। বালিশ থেকে মাথা সরিয়ে ঘাড় কাত করে শুয়ে আছে মেয়েটা। এই মেয়েটা এত এলোমেলো কিভাবে ঘুমাই আহান বোঝে না। আহান ঠিক যতটাই ছিমছাম স্বভাবের, তুরা ঠিক ততটাই অগোছালো অপক্ক স্বভাবের। দুই মেরুর মানুষ কি করে এক বন্ধনে আবদ্ধ হল আহান এখনো বুঝে পায় না। হাত বাড়িয়ে ড্রয়ার থেকে স্প্রেটা বের করে তুরার পায়ে লাগালো। মেয়েটা যত বেপরোয়া নিশ্চয় ব্যথার ওষুধ লাগায়নি। তাই পায়ের ব্যথাটা আবারও বেড়েছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল আহান। তুরার দিকে এক পলক চেয়ে আলমারি থেকে একটা টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকল। মিনিট কয়েক ব্যয় করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরোল। আজ সারা দিন যে নিজ কাজে সময় দিতে পারেনি। সকালে তুরার জন্য আর দুপুরে মেহমান আসায় বেড সাইড টেবিল থেকে ল্যাপটপটা হাতে নিয়ে সোফাতে গিয়ে বসল। শাটার তুলে জ্বলজ্বল করা স্ক্রিনে তাকিয়ে আঙুলের চালনায় খটখট শব্দ করে নিজ কাজে মনোযোগ দিল। বেশ ঘণ্টা খানেক সময় নিয়ে ক্লাসের কয়েকটি প্রজেক্ট তৈরি করে ঘাড় পিঠ কেমন টাস ধরল আহানের। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোফাতে গা এলিয়ে দিল। এই মুহূর্তে একটা কফির ভীষণ দরকার। অন্যদিন তো তুরাই এসে এই সময়ে কফি দিয়ে যায় বলে তাকে আর কষ্ট করে বানাতে হয় না। হুট করে কি মনে হতে ঘাত মৃদু কাত করে তুরার দিকে তাকালো আহান, কয়েক মুহূর্ত এক দৃষ্টিতে চেয়ে থেকে ধপ করে উঠে বসল। ভীষণ অদ্ভুত অনুভূত হচ্ছে আহানের। তুরা বিছানায় এলোমেলো ভাবে ঘুমে বুঁদ। এক হাত মাথার কাছে আরেক হাত টান করে রেখেছে। পেটের উপর থেকে শাড়ির আঁচল সরে গিয়ে মেধিন ফর্সা উদরের অর্ধেকাংশ উন্মুক্ত হয়ে আছে। এক পায়ের উপর থেকে শাড়ি সরে প্রায় হাঁটু অবধি স্পষ্ট দৃশ্যমান। পা থেকে মাথা অবধি অবলোকন করল আহান। এবার নিজেকে কেমন বেপরোয়া লাগছে তার, এমন অনুভূতি নিতান্তই নতুন তার নিকট। সামনেই শুয়ে থাকা রমণীর এমন অবাধ স্বরূপে হুট করে কেমন ঘোর লেগে আসল। বার চেষ্টা করেও চোখ ফেরাতে পারল না আহান। তার মাথায় অবাধ্য এক অনুভূতির প্রখরতা ছেয়ে গেল। শুকনো ঢকে গলা ভিজিয়ে উঠে দাঁড়াল। এক পা দু পা করে এগিয়ে আসল তুরার কাছে, এগিয়ে এসে একদম তুরার গা ঘেঁষে দাঁড়াল। ঘড়ির অ্যালার্মে রাতের ঠিক 12টার সময় জানান দিল। মধ্য নিশুতি রাতের নিস্তব্ধতায় তোরার ঘন ঘন নিঃশ্বাস ছাড়ার ফোঁস শব্দই বিরতিহীনভাবে বেজে চলেছে আহানের কানে। আবার চোখ বুলালো তুরার শরীরে।
বুক থেকে আঁচলটা সরে গেছে নিঃশ্বাসের সাথে কণ্ঠনালীর উঠানামা দেখে আহানের কেন জানি ছুঁয়ে দিতে ইচ্ছে হল। অর্ধ উন্মুক্ত পেটের কম্পন মাত্রা ছাড়িয়ে আহানের সারা বদনে তোড়তোড় করে নিষিদ্ধ অনুভূতির জোয়ার বইয়ে দিল। ফট করে চোখ বন্ধ করে নিল আহান। সে কিছুতেই এমন চিন্তাভাবনা আনতে পারে না। এ ভুল, চরম ভুল। শরীর ঘুরিয়ে ফিরে দাঁড়ালো, এ দৃশ্য আর এক মুহূর্তও সে অবলোকন করতে চায় না। এগিয়ে গিয়ে লাইট বন্ধ করে ডিম লাইট জেলে দিয়ে এসে শটান হয়ে শুয়ে পড়ল। তবুও না চাইতেও অবাধ্য দৃষ্টি আবারও চলে গেল তুরার দিকে। মাঝখানের দূরত্ব কমিয়ে এগিয়ে গেল তুরার কাছে। এক হাতের কনুইয়ে ভর দিয়ে আধশোয়া হয়ে তুরার পায়ের কাছের কাপড় ঠিক করে দিল। হাতটা পা থেকে এনে বুকের আঁচল ঠিক করার জন্য ধরতেই তুরা টিপ টিপ করে চোখ খুলে তাকাল। শরীরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তুরার ঘুম ছুটে গেলে চোখ খুলে তাকাতেই নিজের খুব কাছে আবিষ্কার করল আহানকে, যার এক হাত তার বুকের উপর স্থির। অজানা আতঙ্কে অভিভূত হল তুরা, আকস্মিক ভয়ে চেঁচাতে নিলেই আহান তার হাত বুক থেকে তুলে তুরার ঠোঁট চেপে ধরল। ভয়ে আতকে ঘন ঘন শ্বাস ফেলে বারবার চোখের পলক ফেলল তুরা। আহান তুরার মুখের উপর মুখ এনে ফিসফিসিয়ে বলল, হুশস, ভয় পেও না। আমি শুধু আঁচলটা ঠিক করছিলাম, আর কিছুই না। তুরার বুকের ভেতরের টিপটিপ শব্দ তার নিজ কান অব্দিও স্পষ্ট বাজছে। পুরুষালীর স্পর্শের উপস্থিতি এত কাছ থেকে পেয়ে সারা বদনে তার শিহরণ ধরেছে। কথার সাথে আছড়ে পড়া আহানের গরম প্রশ্বাস তুরার এলোমেলো অনুভূতির প্রগাঢ়তা বাড়িয়ে স্নায়ুতন্ত্রের তাড়না বাড়িয়ে দিল। কাপা কাপা হাত উঠিয়ে খামচে ধরল ঠোঁটের উপর রাখা আহানের হাত। চিকন নরম হাতটার স্পর্শে কেঁপে উঠল আহানের বক্ষস্থল। তুরার হাতের উত্তপ্ততা যেন চামড়া ভেদ করে ভেতরে বিধল আহানের হাতে। এত গরম কেন মেয়েটার হাত? জ্বর এসেছে? তুরার কাপা কাপা ঠোঁট থেকে হাত সরিয়ে কপালে রাখল আহান। না, জ্বর তো নেই। তবে এত কেন গরম মেয়েটার হাত? ঠিক আছো? নরম সুরে বলা আহানের প্রশ্নে তুরা অপলক চেয়ে ভীষণ আস্তে করে বলল, হু। পায়ের ব্যথা কমেছে, হু। আবারও একই স্বরে উত্তর দিল তুরা। আহান কিছু বলতে নিবে তার আগেই তুরা মিনমিনিয়ে বলল, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাইরে একটু কাজ ছিল। কেন দেরি করলেন এত? ভীষণ অভিমানী স্বরে বলল তুরা। আহানের একদম অন্যরকম লাগল তুরাকে, এভাবে আদুরে স্বরে আগে বলেনি তুরা। হুট করে আহানের শরীরে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। হালকা রঙের ডিম লাইটের আলোয় তুরার জ্বলজ্বল করা চোখের দিকে চাইল আহান। অপলক দৃষ্টি স্থির তার দিকেই, শো করে নিঃশ্বাস টেনে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। তুরা এখনো স্থির তার দিকে তাকিয়ে, যে চাহনিতে নেই আগের মতো অপ্রস্তুততা বা ভয়। আহান যেন নিজের ভেতরের ডানা ঝাপটানো অনুভূতির প্রতিফলন স্পষ্ট দেখল তুরার চোখে। চোখ থেকে দৃষ্টি নামিয়ে আনল ঠোঁট পর্যন্ত। বুকের বা পাশের ছন্দময় ক্রিয়াটাও যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। লালাভ পাতলা ঠোঁটের বিরামহীনভাবে কম্পন আহানের ভেতরটা নাড়িয়ে দিল। গলা থেকে বুক অবধি শুকিয়ে কাঠ হল অজানা তেষ্টার চোটে। সরে আসতে নিলেও কোনো অদৃশ্য টান যেন ধরে রাখছে। না দৃষ্টি না, সে নিজে কিছুতেই সরতে পারছে না। মন্থর গতিতে একটু একটু করে এগিয়ে নিল মুখ। একে অপরের নিঃশ্বাসের প্রবল উচ্ছ্বাস আছড়ে পড়ছে দুজনের মুখে। আহান নিজের মধ্যে নেই আর নাই বা আছে তুরা,
এগিয়ে আসতে আসতে মাঝের দূরত্ব একেবারে ঘুচে গেল দুজনের নাক ঠোঁট প্রায় ছুঁই ছুঁই। তুরা নিজের অসম্ভব কম্পন ধরা হাত তুলে আহানের বুকের কাছে টি-শার্ট খামচে ধরল। এমন অসংলগ্ন মুহূর্তে তুরার এই অস্থির স্পর্শ যেন চুম্বকের মতো আকর্ষণ ধরালো আহানের সারা বদনে। দু চোখ স্বয়ংক্রিয়ভাবে বুজে এলো, পুরু অধর যুগল ছুঁয়ে দিল তুরার ওষ্ঠ। না চাইতেও অজান্তে দুটো মনের প্রখর উন্মাদনা ভীষণ অনাকাঙ্ক্ষিত ভাবেই আলিঙ্গন করল। বেসামাল, বেহুশ, বেপরোয়া হয়েই মিশে গেল দুজনের অধর। পুরুষালী ঠোঁটের চটচটে চুমুতে শুষে নিল তুরার অধরামৃত। অনবরত বেজে চলা অ্যালার্মের বিরক্তিকর শব্দে ঘুম ভেঙে গেল আহানের। চোখ বন্ধ রেখেই কপালে ভাঁজ ফেলল, ঘুমে বুজে আসা চোখটা অনিচ্ছা সত্ত্বেও খুলে তাকাল। দেওয়াল ঘড়িতে ৮:১৭ সময়ের কাঁটার অবস্থান বুঝতেই আহানের ঘুম ছুটে গেল। তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে ঢুকল। সময় স্বল্পতার কারণে ১০ মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে আইভরি রঙের শার্টটার বোতাম লাগাতে লাগাতে চোখ গেল নিজের বুকের উপর। একদম মাঝখান বরাবর তীক্ষ্ণ নখের আঁচড়ের দাগ, ফর্সা বুকে লাল হয়ে আসা ৩টা নখের দাগ চোখে বাঁধতেই আহানের গত রাতের কথা মনে পড়ে গেল। নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হয়ে আহান তুরার ঠোঁটে ডুবে ঠিক কতখানি সময় মত্ত ছিল তা হিসেবের বাইরে। চারপাশে হুট করেই অদ্ভুতভাবে সৃষ্ট শীতল পরিবেশ আর একে অপরের শরীরের উষ্ণতায় দীর্ঘ একটা মুহূর্ত পার হওয়ার পর মুখ তুলে তাকালো তুরার আধো নিদ্রাচ্ছন্ন ঘোর লাগা চোখ দুটিতে। একভাবে মায়াবিষ্ট চাহনিতে চেয়ে আছে তুরা আহানের দিকে। আহানের ভীষণ ইচ্ছে হলো তুরার ঘন পাপড়ি বিশিষ্ট আখিযুগল আপন হাতে ছুঁয়ে দিতে, কিন্তু তখনই তুরার চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুবিন্দু। চমকে উঠে হুঁশ ফিরল আহানের। সে কি করছিল এতক্ষণ? সাময়িক আবেগের বশীভূত হয়ে এত বড় ভুলটা সে কি করে করতে পারল? নিজের ব্যক্তিত্বকে যেন ভীষণ ঠুনকো লাগলো আহানের। সে কি করে পারল না নিজেকে সংযত করতে? তার উপর তুরার চোখের পানি তার ভেতরের অপরাধ বোধ তোড়তোড় করে বাড়িয়ে দিল। তুরার মায়াবী মুখের অশ্রুবিন্দুতে দিকে চেয়ে আহানের নিজেকে অনেক বড় অপরাধী মনে হল। তড়িৎ গতিতে সরে আসল তুরার কাছ থেকে, ভীষণ অপ্রতিভ হয়ে তুরাকে বলল, সরি তুরা, আমি তোমাকে কাঁদাতে চাইনি। কি করে হয়ে গেল আমি বুঝতে পারিনি, তুমি প্লিজ। পুরো কথা শেষ হবার আগেই তুরা উঠে জড়িয়ে ধরল আহানকে, কিন্তু আহান এবার আর তুরাকে ধরল না। আহানের স্পর্শ না পেয়েও প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরল তুরা, কিন্তু মানুষটা যেন আর আঁকড়ে ধরতে চাইছে না। আধখোলা বুকটাতে নিবিড়ভাবে মাথা পেতে রইল তুরা। নিঃশ্বাস ভরে আহানের গায়ের ঘ্রাণ নিতে লাগল, যে ঘ্রাণে নিজেকে মাতোয়ারা করে ফেলেছে সে। হৃদয়ের এমন ওঠাপড়া অদম্য অনুভূতিগুলো তাকে বেহায়া নারী করে তুলছে যেন। বুকের মাঝে স্ত্রী নামক মেয়েটা যখন লেপ্টে বাঁধ ভাঙানো অনুভূতির জোয়ারে ভাসমান, তখন আহান নিজের ভেতর সৃষ্টি হওয়া অনুভূতিগুলোকে স্ব গণ্ডিতে আগলে নিল। অদম্য চাহিদার প্রখরতাকে বাড়তে না দিয়ে তুরাকে এক হাতে আগলে শুইয়ে দিল বিছানায়। ছোট্ট করে বলল, ঘুমাও তুরা। তুরার জিদ্দি মন যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল। আহানের চোখের দিকে চেয়ে নিজের ভেজা ভেজা দৃষ্টিতে তাকিয়ে রইল বহুক্ষণ। স্বামী হওয়া সত্ত্বেও আহান নিজেকে আদর্শ পুরুষের পরিচয় দিয়ে সামলে নিল সকল পীড়াদায়ক অনুভূতি। নিগুড় প্রলোভন সামলে পরম আবেশে চুপচাপ তুরাকে টেনে নিয়ে দু বাহুর মাঝে জড়িয়ে ধরল। ফোনের অ্যালার্মের রিমাইন্ডার আবারও বেজে উঠতেই ভাবনাচ্যুত হল আহানের। গত রাতের অনাকাঙ্ক্ষিত কথাটা মনে করতে যেন হারিয়ে গেছিল। নিজের অনুভূতিগুলোকে যেন মরীচিকার মতোই ঠেকেছে।
কিছু মানুষ কারো জীবনে বিনা অনুমতিতে প্রবেশ করে অন্তরে তার মায়া আর টান দিয়ে এত গভীরভাবে দাগ কেটে ফেলে যে সে মানুষটার সকল অভ্যাস আর স্বভাবের সাথে ব্যক্তিত্বকেও নাড়িয়ে দেয়। অহর্নিশি শুধু বেনামি চিন্তাভাবনা আর চুম্বকের ন্যায় টানে সেই মানুষটার পানে। অতল চিন্তাভাবনায় ডুবে গেল আহান। নিজেকে যেন আজ বড্ড অচেনা লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকেই সে চিনতে পারছে না। আসলেই কি সে সেই আগের মানুষটা যে কিনা কিছুদিন আগ পর্যন্ত বিয়ে নামক বিড়াজালের নামেও অতিষ্ঠ ছিল? মনের খোরাকে যে আদৌ বিশ্বাসী ছিল না। আজ কি হলো তার? এইটুকু মেয়েটা তাকে কি করে ফেলল? তুরা নামক মেয়েটা এখন তাকে চুম্বকের মতো টানছে নিজের দিকে। অজানা ছটফটানিতে অজস্র অহেতুক অনুভূতি জড়ো হয়। ধপ করে চোখ বন্ধ করে ফেলল আহান। ব্যাস, আর ভাবতে চায় না এসব নিয়ে। সে ভুল করে ফেলেছে আর সে ভুল নিয়ে আর ঘাঁটতে চায় না। রেডি হয়ে পেছনে ফিরে ব্যাগটা হাতে নিতে গেলে দেখল ব্যাগের পাশেই ধোয়া ওঠা কফির কাপটা রাখা। কাপটা হাতে নিয়ে দেখল এখনো বেশ গরম। কফিটা যে তুরাই রেখে গেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তার। নিশ্চিত যখন সে বাথরুমে ছিল তখন রেখে গেছে। চোখের সামনে না এসেও এই ছোট যত্নটা বেশ লাগলো আহানের। মুচকি হেসে কাপটা হাতে তুলে নিল। ড্রয়িং রুমে ইনসাফ মাহবুব এর সাথে রুবি আর আমেনা বসে ব্যস্ত আলোচনায়। বিয়ের আর বেশি দিন বাকি নেই, অনেক বড় দায়িত্ব। সবটা সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাই এখন একমাত্র উদ্দেশ্য। আহানকে দ্রুত পায়ে নেমে আসতে দেখে মিনু প্রশ্ন করল, বাবু, আজ তোর দেরি হলো যে? ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে ফুফু, আসি অলরেডি অনেক লেট হয়ে গেছে। বলেই গটগট করে বেরোতে নিলে আমেনা খাতুন ডেকে বললেন, নাস্তাটা তো করে যাও দাদুভাই। আজ থাক দিদুন, অনেক লেট হয়ে গেছে। সে কি, তুরাও বলল দেরি হয়ে গেছে তোরও তাই? ও না খেয়েই ছুটল একটু আগেই। কত করে বললাম তোর সাথে যাওয়ার কথা, সে আর শুনল কই? ইম্পর্ট্যান্ট ক্লাস আছে বলেই ছুটল। মিনু ফুফুর কথায় আহান দাঁড়িয়ে খানিক ভাবল। তার জানামতে আজ তেমন কোনো ইম্পর্ট্যান্ট ক্লাস নেই যার জন্য এত সকালেই তড়িঘড়ি করে বেরোতে হবে। সে যে আহানের থেকে পালিয়ে বেরানোর জন্যেই এমনটা করেছে তা আহানের নিকট স্পষ্ট। আর কাল ব্যাপন না করে আহানও বেরিয়ে গেল। গাড়িটা বের করে স্টার্ট করেই ছুটালো ভার্সিটির উদ্দেশ্যে। হেই মিস সুইটি। অপরিচিত কণ্ঠে পিছু ফিরে তাকালো তুরা। বেশ লম্বা চওড়া শরীরে সুদর্শন একটা ছেলে দাঁড়িয়ে। হালকা সবুজ রঙের টি শার্ট এর সাথে কালো প্যান্ট, তার উপর একটা জ্যাকেট। এখন তো শীতও না, তবুও ছেলেটাকে জ্যাকেট পরিহিত দেখে তুরার বেশ বিরক্ত লাগল। তবে ব্যাপার সেটাও না, সুইটি। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করল আদৌ কাকে ডাকল ছেলেটা। ইয়েস, ইউ। তোমাকেই ডেকেছি। বলেই এগিয়ে এসে একদম তুরার সামনে দাঁড়ালো ছেলেটা। আসলে তোমার নাম তো জানি না। মিষ্টি রঙের জামা পরা দেখে সুইটি নামটাই মাথায় আসল। ডোন্ট মাইন্ড প্লিজ। বলেই উত্তরের অপেক্ষা না করে হাত এগিয়ে দিয়ে বলল, হাই, আই আম সিফাত, সিফাত চৌধুরী। সামনের ছেলেটা হাত বাড়িয়ে থাকা সত্ত্বেও তুরা তার প্রত্যাশাকে পরিহার করে নিজ হাত গুটিয়ে রেখেই বলল, তাকওয়াতুল তুরা। তুরার সূক্ষ্মভাবে এড়িয়ে যাওয়ার ব্যাপারটা সিফাতেরও চক্ষুগোচর হল না। তবুও সেসব অগ্রাহ্য করে আবারও হাসি মুখেই জিজ্ঞাসা করল, ফার্স্ট ইয়ার? জি।
ছোট্ট জবাব তুরার, বিনিময়ে মৃদু হেসে সিফাত এগিয়ে এসে বলল, দেন ইউ হ্যাভ ক্লাস ইন 10 মিনিটস। চলো সামনে এগোতে এগোতে কথা বলি। এই অপরিচিত ছেলের সাথে আবার কিসের কথা? চেনা নাই জানা নাই কোত্থেকে এসে বলে দিল এগোতে এগোতে কথা বলি। ওহ যত্ত সব। কথাগুলো তুরা মনে মনে বললেও উপরে মেকি একটা হাসি দিয়ে আগাতে লাগল। প্রবল অনিচ্ছা সত্ত্বেও তুরা ছেলেটার সাথে হেঁটে ক্লাস অবধি এলো। এতক্ষণে ছেলেটার হাজারটা পকপক শুনতে হলো। ছেলেটা কথা মন্দ বলে না, তবে তুরার অপরিচিতদের সাথে কথা বলতে একটু বেশি অনীহা। কথা বলতে বলতে ক্লাসের সামনে এসে দাঁড়াতেই সিফাত বলল, আচ্ছা তাইলে ক্লাসে যাও। নাইস টু মিট ইউ। প্রত্যুত্তরে তোরা স্মিত হেসে বিদায় জানিয়ে ক্লাসে ঢুকল। ক্লাসে ঢুকতেই সংকুচিত মুখমণ্ডলে ক্রমশেই এক ফালি হাসির রেখা বয়ে গেল। বাম পাশের দ্বিতীয় সারির বেঞ্চ থেকে তুরাকে দেখা মাত্র হাত নাড়াল ফারিহা। তুরাও খুশিতে বাকবাকুম হয়ে পা বাড়িয়ে গিয়ে বসল কাঙ্ক্ষিত আসনে। ডিয়ার, এতদিন কই ছিলি? আই মিস ইউ। হুহ, আমায় বলছিস? তোরা দুটিতেই তো আসিস নি গতদিন। ফারিহার কথায় কপট অভিমান দেখিয়ে বলল তুরা। ফারিহা বোকা একটা চাহনি দিয়ে বলল, আব মানে সরি এয়ার, হঠাৎ করেই এক আত্মীয়ের বাড়িতে যেতে হয়েছিল, আর এই টিনম্যান ও নাকি বাড়িতে গেছিল। তাই কোইন্সিডেন্সলি দুজনই আসেনি। তাই কি এখন তো এসে গেছি, এখন চিল করব। গড়গড় করে কথাগুলো বলেই হেসে দিল ফারিহা। ওর এমন পাগল শুল্ক কথাবার্তায় তুরাও হেসে উঠল। পাশ থেকে সাদমান চোখের চশমাটা ঠিক করে বলল, হ্যাঁ আমিও সরি। আর আমি তো তোমায় জানাতাম, কিন্তু তোমার ফোন নাম্বার নেই আমার কাছে, তাই এইটারে বলেছি। আচ্ছা নো প্রবলেম, এখন আসছো এতেই হবে, বলেই আড্ডাবাজি দেওয়া শুরু করল। ফারিহা আর সাদমানকে বন্ধু হিসেবে পেয়ে তুরা ভীষণ খুশি। স্কুল বা কলেজে বন্ধু বলতে তেমন কেউই ছিল না। ভার্সিটির মতো অচেনা জায়গায় এসে এমন অমায়িক বন্ধু পাওয়াকে তুরা নিতান্তই সৌভাগ্য মনে করে। তিনজনে আড্ডা পড়াশোনা ক্লাস করে প্রায় দুপুর গড়িয়ে গেল। লাস্ট ক্লাসটা না করেই তুরা বেরিয়েছে বোর লাগছে বলে, সাথে সাদমান আর ফারিহাও। একসাথে তিনজন হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে সাদ আর ফারিহা একদিকে আর তুরা রিকশা নিয়ে বাড়ির গন্তব্যে যাত্রা দিল। 20 মিনিটের মাথায় এসে নামল রিকশা থেকে। সকাল বেলা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছে ক্লাসের নাম করে, আর এখন ভার্সিটি থেকে তাড়াতাড়ি বেরোলো বোর লাগছে বলে, কিন্তু আসল কারণ হলো আহান। তুরা মূলত আহানের থেকেই পালিয়ে বেঁচে বেড়াচ্ছে। রাতের ওই ঘটনা মনে পড়ে থেকে লজ্জায় আয়নার সামনে দাঁড়াতেও তার বিব্রতবোধ হচ্ছে। কি করে পারল সে ওটা বেহায়া হতে? স্বামী নামক সুপুরুষটার এত কাছাকাছি, হাতে হাত রাখা, জড়িয়ে ধরা ঠোঁটে, নাহ, আর ভাবতে পারল না তুরা। লাজুক স্বভাবের নিজেকে জীবনের এ পর্যায়ে এসে এমন বেহায়া স্বরূপে দেখে তুরা নিজেই প্রচণ্ডভাবে লজ্জিত, বিহ্বলিত। কি করে যাবে সে লোকটার সামনে, যার কি না আবেগের বসে সারাটা রাত বুকের মাঝে মিশে ছিল, মনে মনে তার স্পর্শের আকাঙ্ক্ষা বারবার করেছিল। ভাবতেই তুরার চোখ মুখ খিচিয়ে আসে অস্বস্তিতে। বাড়ি ঢুকেই তুরা ঘরে গিয়ে গোসল সেরে নিল। জামা কাপড় পাল্টে নিচে এসে ড্রয়িং রুমে শুধু রাইমা আর মিনু ফুফুকেই পেল।
চুমকি আর রুবি খাতুন গেছে বাজারে কিছু কেনাকাটা করতে, আর দিদুন তার ঘরে। তোরা এসেছিস, আই খেতে বসো। সেই সকালে বেরিয়েছিস, খাওয়ার এত অনিয়ম করলে হবে বল? রাইমার ডাকে তুরা এগিয়ে গিয়ে বসল তার পাশে। হ্যাঁ খাবো আপু, তুমি খেয়েছো? না, তোর সাথে একসাথে খাবো বলে বসে আছি। আই খেতে বসি, খুব খিদে পেয়েছে আমার। রাইমাকে যতই দেখে ততই বেশি ভালোবেসে ফেলে তুরা। রক্তের সম্পর্ক বাদেও যে কোনো বোন এতটা আপন লাগে তা ওর জানা ছিল না। এই বাড়িতে এসে থেকে একচ্ছত্র ছায়া হিসেবে পাশে পেয়েছে রাইমাকে। তাই রাইমা যতটা তুরাকে স্নেহ করে, তুরাও ঠিক ততই রাইমাকে শ্রদ্ধা আর ভালোবাসে। হাসিমুখে দুজন মিলে খেতে বসল একসাথে। ভাবি আর ননদিনীতেই তো বেশ ভাব, তা 2 দিন পরেই তো ননদিনী নিজ ঠিকানায় চলে যাবে, তখন এত খেয়াল কে রাখবে? হুম। পাশে রাখা পাত্রে মুখ থেকে পানের পিক ফেলে টেনে টেনে কথাগুলো বলল মিনু। মিনুর কথা শুনে তুরার মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। আসলেই তো রাইমার বিয়ে হয়ে গেলে তো সে চলেই যাবে, থাকবে কি করে তুরা একা? কে আবার আমি রাখব? বিয়ে করেছি বলে তো আর হারিয়ে যাচ্ছি না। রোজ রোজ ফোন করে খোঁজ নিব, প্রয়োজনে 2 দিন পর পরই চলে আসব। 2 দিন পর পর কেন আপু? তুমি এ বাড়িতেই থেকে যাও, দরকার হলে ইমান ভাইয়াকেও রেখে দাও। বাচ্চাদের মতো করে গাল ফুলিয়ে বলল তুরা। তুরার এমন বাচ্চাসুলভ কথা শুনে মিনু বলল, তা আর কি করে হয় রে মা, মেয়েদের তো এই নিয়তি। বিয়ের পর শ্বশুরবাড়ি তার আসল ঠিকানা, সেটা ছাড়া আর কি অন্য কোথাও থাকা যায়? এই যে তুমি এসে আছো এ বাড়িতে, তেমনি রাইমা কেউ থাকতে হবে ওর শ্বশুরবাড়িতে। আর আমার ভাই কিন্তু কম যায় না। ও তোর খেয়াল রাখবে, আমাদের চেয়ে অনেক বেশি খেয়াল রাখবে। যেই আহান বিয়ে নামে পালাই পালাই করছে না, 2 দিন বাদে দেখ বউ বউ করে পাগল হবে। মিনুর কথার পৃষ্ঠে রাইমা বেশ মজা করে বলল কথাগুলো। রাইমার কথা শুনে মিনু ফুফু গা দুলিয়ে হেসে উঠল, সাথে রাইমা নিজেও। কিন্তু ওদের দুজনের হাসি পেলেও তুরার ভীষণ লজ্জা লাগল। ওই লোকটার কথা মনে পড়লেই তো রাতের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। উফফ, কোথায় লুকাবে সে? লাজে সারা মুখ জুড়ে টকটকে হয়ে গেল। দারোয়ান দরজা খুলে দিতেই কার গাড়িটা গ্যারাজে ঢুকিয়ে পার্ক করে বেরিয়ে এলো আহান। এক হাতে ব্যাগটা ধরে আরেক হাতে টাই ঢিলে করতে করতে বড় বড় পা ফেলে বাড়িতে ঢুকে সোজা ঘরের দিকে গেল। সিঁড়ি বেয়ে উঠার সময় নারী কণ্ঠে রিনিঝিনি শব্দে খিলখিলিয়ে হাসির শব্দে পা দুটো থামিয়ে দাঁড়ালো। রাইমার ঘরের দরজাটা সামান্য ঠেলা দিতেই দেখল তুরা আর রাইমা বিছানায় আধশোয়া হয়ে গল্প করছে। রাইমা গল্প করছে আর তুরা সেসব শুনে একটু পরপরই খিলখিল করে হেসে উঠছে। হাসি চমকে গোলগাল গাল দুটো টকটক করে উঠছে। আজ যেন একটু বেশি সুন্দর লাগলো তুরাকে আহানের চোখে। এক রাতের মাঝেই তুরার সৌন্দর্য যেন 2 গুণ বৃদ্ধি পেয়েছে। শুনেছিল স্বামীর ভালোবাসা পেলে নাকি মেয়েদের রূপ বেড়ে যায়। কাল রাতে আহানের ওইটুকুনি ছোঁয়াতেই কি তবে তুরাকে আজ এত বেশি সুন্দর লাগছে? এসব ভাবতেই আহান নিজেই নিজেকে দুটো গালি দিল। এসব কি ভাবছে সে? দিন দিন জ্ঞান বুদ্ধিও কি লোপ পাচ্ছে তার, যা নয় তা ভেবে চলেছে। নিজের অহেতুক ভাবনাকে অগ্রাহ্য করে ঘরে এসে ঢুকল আহান। হাতের ব্যাগটা রেখে পরনের শার্টটা খুলতেই দেখল বিছানার উপর তার তোয়ালে আর পরার জন্য টি শার্ট আর ট্রাউজার আগে থেকেই সাজিয়ে রাখা। ভ্রু যুগল সামান্য কুঞ্চিত করে হাতে তুলে বাথরুমে ঢুকল।
খানিক বাদে শাওয়ার নিয়ে বেরতেই দেখল টেবিলের উপরে শরবতের গ্লাস রাখা। আহান খুব স্বাভাবিকভাবেই গ্লাসটা তুলে চুমুক দিল, যেন সে আগে থেকেই জানত এটার কথা। হুট করে আহানের মনে হলো তুরা মেয়েটা তার চিন্তাভাবনা আর ধ্যান ধারণার সাথে দৈনন্দিন কাজেও জড়িয়ে যাচ্ছে। হাতের গ্লাসটা রেখেই দুম করে বিছানায় শুয়ে পড়ল। বেশ ক্লান্ত লাগছে, একটা ঘুম দিল ফ্রেশ লাগবে। মিনিট খানেকের মাথায় ঘুমে চোখ লেগে আসতেই গালে নরম কিছুর খোঁচা লাগলো। ঘুমের ঘোরে ব্যাপারটা পুরোপুরি বুঝতে না পারলেও বেশ ভালোই লাগছে আহানের। ঘুমের ঘোরেই পাশ ফিরে নরম জিনিসটাকে জড়িয়ে ধরে মুখ লাগালেই হাইচ্ছু হাহা হাইচ্ছু। পরপর কয়েকবার হাঁচি দিয়েই ধরফরিয়ে উঠল আহান। পাশ থেকে রুমালটা নিয়ে নাক মুছে ভালোভাবে তাকাতেই দেখল তুরার সেই বিড়ালটা আহানের বালিশের উপর গুটিসুটি হয়ে বসে আছে। আহান তাকাতেই চোখ মুখ জলজল করে বলল, ম্যাও। তুরা আয়া, তোমার এই আপদ বিড়ালটারে সরাও, বলেই চেঁচিয়ে উঠল আহান। তুরা সবেই রাইমার ঘর থেকে বেরিয়েছিল। আহানের এভাবে আকস্মিক হুঙ্কারে হন্তদন্ত হয়ে ঘরে এসে দেখল আহান এক হাতে টিস্যুর বক্স নিয়ে দাঁড়িয়ে আরেক হাতে নাক মুছছে, আর প্রায় প্রচণ্ড ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে টুনির দিকে। তুরা টুনিকে আহানের বালিশের উপর দেখে ছুটে গিয়ে কোলে তুলে নিল। তোমার এই আপদ বিড়ালটা আমার বালিশে এসে শুয়েছে, কত বড় সাহস হলে এমনটা করতে পারেও। আহানের হুঙ্কার শুনে টুনি টিপ টিপ করে চেয়ে আছে ওর দিকে, যেন ভীষণ আগ্রহের কিছু দেখছে। পরিস্থিতি সামাল দিতে তুরা টুনিকে নিয়ে ঘর থেকে বেরোতে নিলে পেছনে থেকে আহান ডেকে বলল, বেডশিট চেঞ্জ কর, তোমার এই আপদ বিড়ালটার পশমে ভরে গেছে। ওর নাম টুনি, আপদ না। চোখ মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলল তুরা। আহান ক্রূর দৃষ্টিতে তুরার দিকে চেয়ে বলল, টুনি হোক বা টুনা, আমার জন্য আপদই। শিগগির এটাকে সরাও, ভুলেও যেন আমার আশেপাশে না আসে। তুরা ভ্রু কুঁচকে ওয়ার্ড্রব থেকে নতুন একটা বেডশিট বের করে সেটা বিছিয়ে পুরনোটা তুলে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আহান গিয়ে দাঁড়িয়েছে বারান্দায়, হাতে টিস্যু দিয়ে অনবরত নাক মুছতে মুছতে। তুরা বেডশিটটা নিয়ে ঝুড়িতে রেখে টুনিকে নিয়ে রাইমার ঘরে বারান্দায় রেখে দিল। টেবিলে রাখা ছোট বাটিতে টুনির জন্যে আনা দুধ ঢেলে ওকে খেতে দিয়ে বলল, খবরদার ওই জল্লাদ লোকটার আশেপাশে যাবি না। হার কত বড় বজ্জাত হলে এমন ছোট্ট বাচ্চাটাকে আপদ বলতে পারে? উনি নিজেই তো আপদ। হুহ, বলেই উঠে চলে গেল। আহান তুরার যাওয়ার পানে চেয়ে হা করে রইল। সে নাকি আপদ? রাইমা আর আহানের রুম পাশাপাশি হওয়ায় বারান্দাটাও একসাথেই, শুধু মাঝখানে এক হাতেক ফাঁকা। তুরা না দেখলেও বারান্দায় দাঁড়িয়ে পেছনে থেকে তুরার সব কথাই শুনেছে আহান। তাকে আপদ বলা, আসুক আজ ঘরে। ক্রূর দৃষ্টিতে তুরার যাওয়ার দিকে চেয়ে টুনির দিকে তাকালো আহান। বিড়ালটা চকচক করে দুধ খাচ্ছিল। আহান তাকাতেই খাওয়া বাদ দিয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে ম্যাও করে উঠল। টুনির দিকে তাকিয়েই ডিসগাস্টিং বলে আহান ঘরে ঢুকে গেল। ভাবিজান, শপিং করতে কবে যাইবেন? চুমকির প্রশ্নেও তুরার ভাবনাচ্যুত হল না, আনমনেই হু বলে উত্তর দিল, বলি আপার তো বিয়ে, শপিং করবেন না? বেশ উঁচু গলায় বলা কথা। তুরা ভাবনা ভেঙে বলল, হ্যাঁ দেখি। তুরাকে কথা সম্পূর্ণ না করতে দিয়েই চুমকি বেশ উচ্ছ্বসিত হয়ে বলল, আপার সাথে আপনিও একটা বেনারসি নিয়েন ভাবি। একদম লাল টুকটুকে, আপনাকে যা মানাবে না ভাইজান তো চোখই ফিরাইতে পারব না।
হড়বড় হড়বড় করে বলে আবারও সবজি কাটায় মন দিল চুমকি। সন্ধ্যার সময়টাতে বসার ঘরে বসে আছে তুরা। রাইমা এতক্ষণ সাথেই ছিল, ফোন আসায় সে উপরে গেছে। মা রান্নাঘরে সবার জন্য সন্ধ্যার জলখাবার প্রস্তুতে ব্যস্ত। দিদুন মাগরিবের নামাজ পড়ে এখনো বের হয়নি। রাতের রান্নার জন্য সবজি কাটতে বসেছে চুমকি। কিন্তু তার তো টিভি ছাড়া চলে না, তাই টিভির সামনেই বসেছে ঝুড়ি ভরা সবজি আর বটি নিয়ে। টিভি দেখতে দেখতেই প্রশ্নটা করেছিল তুরার উদ্দেশ্যে। চুমকির কথায় তুরা সামান্য সৌজন্যমূলক হাসি দিল। কোনো ভাবনায় বুঝছিল, নিজেও বুঝতে পারেনি। আর শাড়ি, ওটা পরা তার কম্য নয়। সেদিন যেই হাল হয়েছিল। তুরা কিছু বলবে তার আগেই পাশ থেকে মিনু ফুফু বলল, হ্যাঁ, তা ঠিক বলেছিস চুমকি। মেয়ে বউদের তো শাড়িতেই মানাবে। আমি তো বলেও ছিলাম শাড়ি পরতে, সে আর শুনে কই। কিন্তু আমি শাড়ি ঠিকঠাক পরতেই তো পারি না ফুফু আম্মা, আর পরলেও সামলাতে পারি না। মিনু হেলতে দুলতে এসে বসল তুরার পাশে, ভ্রু কিঞ্চিত জড়ো করে বলল, তুমি পারো না তো কি? বলেছি না বাবুকে বলবে। বউ পারবে না, জামাই পরাবে, ব্যাস হয়ে গেল। মিনুর কথায় তুরা লাজে বিমূর্তায়, বিহ্বলতায় মুখের খেই হারিয়ে ফেলল। আমতা আমতা করে কিছু বলতে নিবে তার আগেই পাশ থেকে চুমকি বলে উঠল, তা যা বলছেন ফুফু, আমি তো দেখছি বাংলা ছবিতে অপু বিশ্বাস শাড়ি পরতে পারে নাই বলে সাকিব খান পরিয়ে দিল। কি রোমান্টিক সিন! আল্লাহ আল্লাহ! বলেই এক হাতে আঁচল দিয়ে মুখ ঢেকে ফিক ফিক করে হেসে দিল চুমকি। এক তো ফুফুর এসব কথা, তার উপর চুমকির এসব অহেতুক বিব্রতকর কথায় তুরা বেশ অপ্রতিভ হয়ে পড়ল। হতবিহ্বল হয়ে থম ধরেই বসে রইল। মিনু ফুফু পাশ থেকে খোঁচা দিয়ে তুরার কাছে কিঞ্চিত সরে এসে বলল, কি ব্যাপার বলো তো বউমা, আজ সকাল থেকেই মুখটা টস্টস করছে, কিছু বললে লজ্জাও বেশ পাচ্ছ দেখছি। জল কি তবে গড়িয়েছে কিছু দূর? তুরার অস্বস্তিকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল মিনু এহেন কথায়। মুহূর্তেই একরাশ তটস্থতা আর ব্যগ্রতা ঘিরে ধরল তুরাকে। একে তো সে নিজের মাঝেই লজ্জায় মুছড়ে যাচ্ছে, তার উপর ফুফুর এহেন কথায় তুরার মেদুর গালে ছেয়ে গেল রক্তিমা ডাগর। চোখ দুটিতে স্পষ্ট লজ্জার জানান, অভিব্যক্তি একেবারেই অপ্রস্তুত। কোনো রকমে গলা ঠেলে বলল, সেরকম কিছুই না ফুফু, মানে এমনিতেই। থাক থাক, চুলগুলো তো আর বাতাসে পাক ধরা শুরু করল না। আমিও বুঝি। বলেই গা দুলিয়ে একটা হাসি দিল মিনু। চুমকি ততক্ষণে উঠে গেছে রান্নাঘরের দিকে। ছবি দেখায় ব্যস্ত থাকায় এতক্ষণের কথা সে খেয়াল করেনি। ভাগ্যিস শুনেনি, না তো তুরা লজ্জায় মরেই যেত। এই মিনু ফুফুর মুখেও আবার কিছু বাধে না। তুরার অপ্রস্তুত অবস্থা দেখে মিনু ফুফু টেনে টেনে আবারও বলল, হয় হয়, কত কিছুই হয়। এত লজ্জা পেলে কি চলে? আমার বাবুকে কিন্তু আঁচলে আঁচলে রাখতে হবে। কিভাবে চল যে তোমারা দুজন দুমেরুর মানুষের মতো, যেন দেখা সাক্ষাৎই নাই। নতুন নতুন বিয়েতে তো বর তার বউ ছাড়া থাকতেই পারে না, আর ইনি একজন পালাই পালাই করে বেড়ায়। মিনু ফুফুর কথায় তুরা অসহায় মুখ করে তাকালো। আঁচলে আবার কি করে রাখে? উনার সাথে তো কথাও বলতে ভয় হয়। আর কাল রাতের ওই ঘটনার পর তো তুরা সামনেও যেতে পারছে না আর। এর মাঝে রুবি চা নাস্তা নিয়ে আসল। রুবিকে দেখে মিনুও আর এসব কথা বাড়াল না। তুরাও যেন হাঁফ ছেড়ে বাঁচল।
রাতের খাওয়া দাওয়ার পর্ব বেশ তাড়াতাড়ি চুকে গেছে আজ। কাল থেকে মেহমান আসা শুরু হবে, পরশুই গায়ে হলুদ রাইমার, সে নিয়ে বেশ ব্যস্ত ইনসাফ। সবটা সামলাতে বেশ তটস্থ তিনি। টুনিকে খাবার খাইয়ে রাইমার ঘরের বারান্দায় রেখে তুরা নিজ ঘর অর্থাৎ আহানের ঘরের দিকে হাঁটা ধরল। বুকের ভেতর ধূপধাপ শব্দের দামামা চলছে। বিকেলে টুনির ওই কাণ্ডের জন্য আহানের সামনে কয়েক মুহূর্তের জন্যে গেলেও তার অস্বস্তি একেবারেই কাটেনি। যাবে কি করে এখন তো লোকটার নাম শুনলেও বুকে ঝড় উঠছে। আস্তে ধীরে দরজার নব মুচড়ে ঘরের ভেতর উকি দিল তুরা। পুরো ঘর ফাঁকা, ওয়াশরুমের ভেতর থেকে পানির ট্যাপের টুপটুপ শব্দ। এই সুযোগে লোকটা বাইরে আসার আগেই তুরা ফটাফট বিছানায় গিয়ে চাদর মুড়িয়ে শুয়ে পড়ল। কোনো মতন রাতটা কাটতে পারলেই সে বাঁচে, সকাল হতেই পালাবে তাও মুখোমুখি হতে চায় না। ফ্রেশ হয়ে বেরোতেই আহান দেখল তুরা আপাদমস্তক চাদরে ঢেকে চিত হয়ে শুয়ে আছে কোনো নড়চড় ছাড়াই। আহান ভ্রু কুঁচকে তাকালো একবার। মেয়েটা তার থেকে পালিয়ে বেড়াচ্ছে এটা স্পষ্ট বুঝতে পেরেও কোনো প্রতিক্রিয়া করল না। সে নিজেও এক প্রকার তুরার সামনে না পড়লেই বাঁচে। উফ, কেন যে অমন একটা ঘটনা হলো। তা না হলে এমন অস্বস্তির পাহাড় কিছুতেই ঘিরে ধরত না। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। তুরা চাদরের তলে চুপটি করে শুয়ে থাকলেও ঘুম মোটেও আসছে না। তার উপর এই ভ্যাপসা গরমে চাদর মুড়িয়ে থাকা যায় নাকি? আহান লাইট বন্ধ করে দিয়েছে। অনেকের সময় হয়ে গেছে, এতক্ষণে নিশ্চিত ঘুমিয়ে গেছে। ভেবেই চাদরের ফাঁক দিয়ে চোখ বের করে দেখল আহান ওপাশ ফিরে শুয়ে। কোনো সারা শব্দ নেই দেখে আহানকে ঘুমন্ত ভেবেই তুরা চাদরটা সরিয়ে দিল। এবার বেশ শান্তি লাগছে, কিন্তু তাও ঘুম আসার নাম নেই। আহান পাশেই শুয়ে একটু পরপর এপাশ ওপাশ করছে, মাঝে মধ্যে মাথায় হাত বুলাচ্ছে আর বিরক্তিতে মৃদু শব্দ করছে। কোনো কারণে স্থির হচ্ছে না। আহানের কার্যক্রম তুরার চোখে ধরা দিতেই ও উঠে বসল। কিছুক্ষণ অবলোকন করে নিজের ভেতরে সমস্ত বিব্রতবোধ সরিয়ে দিয়ে এগিয়ে গেল। আহান চোখ বুজেই আছে। ইতস্ততভাবেই তুরা স্পর্শ করল আহানের কপাল। জ্বর আছে কি না বুঝার চেষ্টা করল। না, শরীরের তাপমাত্রা তো স্বাভাবিক। কিছুক্ষণ নিভৃতে কেটে যাওয়ার পর মুহূর্তেই আসল ব্যাপারটা বুঝতে পেরে তুরা হাজারো ইতস্ততবোধ নিয়েই হাত টেনে নিয়ে গেল আহানের চুলের দিকে। খুব সন্তর্পণে চুলগুলো টেনে দিতে লাগল। প্রচণ্ড মাথা ব্যথার দাপটে অসহ্য পীড়ন অনুভূতির মাঝে মাথায় নরম হাতের স্পর্শ পেতেই আহানের ঠোঁটের কোণে ফুটে উঠল কিঞ্চিৎ হাসির রেখা। আনমনেই ভেতরে অদ্ভুত প্রশান্তি জুড়ে গেল, প্রগাঢ় তন্দ্রাঘোরে আচ্ছন্ন হল। ভোরের আলো ফুটতে শুরু করেছে কয়েক প্রহর আগেই। পাখির কিচিরমিচির কলধ্বনি আর হিম অনিলে স্নিগ্ধ সকালের পরিবেশ। বারান্দা দিয়ে আসা মৃদুমন্দ বাতাসে ঘরের ভেতরটাও আচ্ছাদিত। অন্য দিনের তুলনায় আজ কিছুটা আগেই ঘুম ছুটে গেল তুরার। ঘুমে আধবোজা চোখ খুলে পিটপিট করে তাকালো। ঈষৎ নড়াচড়া করতে গিয়ে অনুভব হলো সে কারো দৃঢ় বন্ধনে আবদ্ধ। ভ্রু কুঁচকে চোখ টান টান করে তাকালো। রাতে আহানের চুল টেনে দিতে দিতে ওভাবেই ঘুমিয়ে গেছে। স্পষ্টভাবে তাকাতেই দেখল ঘুমের ঘোরে আহান তুরার কোমর জড়িয়ে ধরে আছে। অজান্তেই মুখ জুড়ে একটা হাসি ফুটে উঠল তুরার। আহানের চেহারা পানে তাকাতে হাসিটা আরও সমৃদ্ধ হল। আহানের চুলগুলো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে, শুষ্ক ঠোঁট দুটির রুক্ষ সূক্ষ্ম অবস্থা। বাদামি বর্ণের টি শার্টটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে শরীরে। এই প্রথম আহানকে এভাবে খুঁটিয়ে দেখল তুরা।
মোহাগ্রস্ত হল অগোছালো পুরুষটির উপর। অত্যন্ত সুপ্তভাবেই মনের বৃহৎ একটা জায়গা জুড়ে বরাদ্দ হল একান্ত পুরুষটার নামে। লজ্জায় দৃষ্টি নত হল তুরার, মেধহীন গালটাতে রক্তিম আভায় সজ্জিত হল। একবার নিজের অবস্থান পর্যবেক্ষণ করল তুরা। কাল আহানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। একপাশে কাত হয়ে আধশোয়া হয়ে সারা রাত অতিবাহিত হওয়ায় পিঠে কেমন টাস ধরে এসেছে তুরার। ঘাড় মেরুদণ্ডের আশপাশ জুড়ে সূক্ষ্ম ব্যথার আবির্ভাব হয়েছে। আহানের দিকে এক নজর চাইল। ঘুমের ঘোরেই চোখের পাতা নড়ছে, এলোমেলো চুলগুলো অবিন্যস্ত পড়ে আছে। তুরা মুচকি হেসে হাত গলিয়ে দিল আহানের চুলের মাঝে। ঘুমের মাঝে নড়েচড়ে উঠল আহান। স্পর্শ আরও নিবিড় হতেই তুরা পুরো জমে গেল। লজ্জায় কুকড়ে যাওয়ার অবস্থা। প্রখর কাঁপন ছড়িয়ে গেল সর্বাঙ্গে। আরও কিছুক্ষণ অতিবাহিত হলে তুরা খুব সতর্কতার সঙ্গে আহানকে ছাড়িয়ে নিল নিজ থেকে, যেন তার ঘুম না ভাঙে। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে আবারও পড়তে চায় না সে। আহানের বন্ধন ছাড়িয়ে উঠে ওয়াশরুমে ঢুকল ফ্রেশ হতে। সকালের নাস্তা শেষে ইনসাফ মাহবুব বেরিয়ে গেলেও আহান এখনো নিচে নামেনি। তোরা বারবার উপরে তাকাচ্ছে, আহান নামছে না কেন দেখতে। যদিও সকাল বেশি হয়নি, সবে 7টা বাজল। আজ ঘুম একটু তাড়াতাড়িই ভেঙেছে তুরার। রাইমার বিয়ে উপলক্ষে ভার্সিটিতে যাওয়া বেশ কয়েকদিন বন্ধ তুরার। চোখ তুলে সিঁড়ির দিকে তাকাতেই দেখল আহান নামছে, তবে পরনে রোজকার মতো ফরমাল গেট আপের পরিবর্তে সাদা রঙের টি শার্ট আর কালো ট্রাউজার, তার সাথে জুতা। তুরার কিঞ্চিত ভ্রু কুঁচকে এলো। এভাবে কোথায় যাচ্ছে লোকটা? তুরার ভাবনার মাঝেই আহান নেমে আসল। কোনো দিকে না চেয়েই সদর দরজা দিয়ে বেরোতে নিলে আমেনা খাতুন বলল, দাদুভাই কোথায় যাচ্ছ? জগিংয়ে দিদুন। ছোট্ট জবাব দিয়ে প্রত্যুত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল। তুরা হা করে চেয়ে রইল যাওয়ার পানে। তুরাকে হা করে চেয়ে থাকতে দেখে মিনু বলল, রাইমার বিয়ের জন্য ও ভার্সিটিতে যাবে না কিছুদিন? একমাত্র ভাই, সব দায়িত্ব তো ওরই। এটাও নিশ্চয়ই জানতে না তুমি? মিনুর কথা শুনে তুরা চুপচাপ ঘাড় নামিয়ে হাত কচলাতে থাকল। আসলেই তো জানত না সে, আর জানবেই বা কি করে? লোকটা কি তাকে কোনো কিছুই জানিয়ে করে নাকি? বেশ আধা ঘন্টা যাবৎ একভাবে হাঁটার পর রাস্তার পাশে বেঞ্চিতে বসল আহান। ভার্সিটি থাকায় এখন আর রোজ জগিংয়ে আসা হয় না। স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন সে। এখন আগের মতো রোজ আসতে না পারলেও ছুটির দিনগুলোতে মিস দেয় না। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকাতেই চমকে উঠে বলল, তুমি এখানে? তুমি এখানেও চলে এসেছ আমার পিছু পিছু? আহানের কথার আগা মাথা না বুঝে টুনি এক হাত মুখের কাছে দিয়ে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। আহান প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কত বড় সাহসে তুমি এসেছ আমার পিছু? ঘরে থাকলে বালিশে এসে শুয়ে পড়ো, আবার জগিং করতে এসেও পিছু নিয়েছ। খানিক থেমে আবারও বলল, তুমি আসলেই একটা আপদ, আমার মাথার উপর আপদ। আমার গলায় কি মাছ ঝুলানো আছে যে চুইংগামের মতো পিছু করা ধরেছ? যাও, তোমার মালিকের কাছে ফিরে যাও। কিন্তু কে বুঝে কার কথা? টুনি আগামাথা কিছু না বুঝেই ভীষণ নাদুস নুদুস চেহারা করে বলল, ম্যাও। আহান আবারও কিছু বলতে গেলেও থেমে গেল। এবার নিজেকেই পাগল মনে হচ্ছে। একটা আজাইরা বিড়ালের সাথে সে এতক্ষণ পকপক করছিল। বিড়াল কি আর মানুষের কথা বুঝে? সব দোষ ওই মেয়ের। ওই মেয়েটা বিড়ালের সাথে পকপক করে, এখন আহান ও তাই করেছে।
বিরক্তিতে চ জাতীয় শব্দ করে আবারও হাঁটা ধরল। টুনিও আহানের পিছু পিছু হাঁটছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর কি মনে হতে আহান পিছু ফিরে তাকাল, কিন্তু টুনিকে কোথাও পেল না। কোথায় গেল বিড়ালটা? এখনই তো পিছনেই ছিল। এদিক ওদিক চোখ ঘুরিয়ে তাকাল, কিন্তু কোথাও টুনিকে দেখতে পেল না। ভালো হয়েছে, আপদটা পিছু ছেড়েছে ভেবেই আবারও হাঁটা শুরু করতেই পেছনে থেকে ম্যাও করে ডেকে উঠল। আহান ঘুরে তাকিয়েও টুনিকে কোথাও দেখতে পেল না, কিন্তু সে তো স্পষ্ট শুনেছিল টুনির ডাক। আবারও ম্যাও করে ডেকে উঠতেই আহান বাম দিকের বেঞ্চির পেছনে দিকটাই তাকাল। ছোটখাটো একটা গর্তের মতো, তার মধ্যে গলা সমান ডুবে শুধু মাথাটা উঁচু করে ম্যাও ম্যাও করছে টুনি। আহান এগিয়ে যেতে ওকে দেখেই আরো জোরে জোরে ডাকাডাকি শুরু করল টুনি। যেমন হেড তার তেমন অ্যাসিস্ট্যান্ট, নিজের তো ধূপধাপ পড়ার অভ্যাস আছেই, সাথে বিড়ালটাকেও তাই বানিয়েছে। একেবারে ট্রেনিং প্রাপ্ত করে ফেলেছে তোমাকে এই কয়দিনে। তোমার মালিক নিজে আসতে পারেনি তো কি হয়েছে, তোমাকে পার্সেল করে দিচ্ছে আমার পেছনে আমার মাথা নষ্ট করার জন্য, বলেই এগিয়ে গেল। ঘাড় ঘুরিয়ে পাশেই একটা কাঁঠাল গাছ দেখতে পেল। সেখান থেকে বড় বড় দুইটা পাতা ছিঁড়ে হাতে নিয়ে টুনিকে ধরে টেনে তুলল। গর্ত থেকে বের করার সাথে সাথে টুনি আহানের পায়ের কাছে এসে কাচুমাচু মুখ করে বসে ম্যাও ম্যাও করতে লাগল। শাট আপ, একটা সাউন্ড করবে না? সোজাসুজি কি হাঁটতেও পারো না? হাঁটছিলে তো রাস্তা দিয়ে পড়লে কি করে তুমি? ডিসগাস্টিং, বলেই আহান আবারও হাঁটা শুরু করল। তবে এবার টুনিকে নজরে নজরে রেখে হাঁটছে, যাতে আবারও কোথাও গিয়ে মুখ থুবড়ে না পড়ে। সকালের নাস্তা সব চুমকির সাথে সাথে এনে টেবিলে রাখল তুরা। আমেনা আর মিনু তাদের খোশ গল্প নিয়ে বসেছে। রান্নাঘরে রুবি খাতুন নাস্তা বানাচ্ছেন আর তুরা আর চুমকি তাতে সহায়তা করছে। খাবারগুলো সব টেবিলে এনে রাখতেই দরজার সামনে এসে দাঁড়াল দারোয়ান আলম। ম্যাডাম, বড় সাহেব বাজার পাঠিয়েছে। আলমের কথায় তুরা সেদিকে তাকিয়ে বাজারের ব্যাগগুলো নেওয়ার জন্য এগোতে নিলেই পাশ থেকে চুমকি ছুটে এসে বলল, আপনি বসেন ভাবিজান, আমি আনছি। বলেই বেনি দুটো সামনে এনে লাজুক লাজুক হাসি দিয়ে এগিয়ে গেল। আলমকে দেখেই চুমকির ভাবসাব কেমন পাল্টে গেছে দেখেই তুরা ভ্রু কুঁচকে চেয়ে রইল। চুমকি গালে এক ফালি হাসি নিয়ে এগিয়ে বাজারের ব্যাগটা নিতেই আলম ও তার মতোই একটা হাসি দিল। আলম বাজারের ব্যাগটা চুমকির হাতে দিলও চুমকি এক হাতে ব্যাগ ধরে চেয়ে আছে আলমের দিকে, আর আলম চুমকির দিকে। যেন জনম জনম পর নায়ক নায়িকা দেখা। আর এদের এমন ফিল্মি স্টাইলের দেখাদেখি হা করে দেখছে তুরা। দুটির ভাবসাব সুবিধার না। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। কি ব্যাপার, ব্যাগ আনতে গিয়ে কি তোমার ভীমরতিতে ধরল নাকি? অমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? মিনু ফুফুর ভারী গলার ধমক শুনে হড়বড়িয়ে ব্যাগটা ধরিয়ে দিয়েই উল্টো পথে হাঁটা দিল আলম। আর চুমকি মেকি একটা হাসি দিয়ে মিনুর দিকে ঘুরে বলল, ওই আসলে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা। সেসব তোমাকে দেখতে হবে না। রুবি যে রান্নাঘর থেকে কোবার ডাক দিলও কানের মধ্যে পৌঁছায়নি। ফুফুর কথায় তুরারও হুঁশ এলো না, তো চুমকি আর আলমের দৃষ্টি বিনিময় দেখতে গিয়ে সেও হা করেই চেয়েছিল। ভাগ্যিস ফুফু খেয়াল করেনি।
সেখান থেকে সরে এসে টেবিলের পাশ থেকে ছোট বাটিটা নিয়ে ওতে ক্যাট ফুড ঢেলে রেখে এদিক ওদিক খুঁজতে লাগলো। টুনি টুনি বলে বেশ কয়েকবার ডাকও দিল, কিন্তু টুনির কোনো সাড়া নেই। এই তো রান্নাঘরে যাওয়ার আগেই তো দেখল গেল কই। কি খুঁজছ নাতবউ? আমেনা বেগম তুরাকে এদিক ওদিক ঘুরে ফিরে কিছুর তালাশ করতে দেখে জিজ্ঞাসা করল। টুনিকে খুঁজছি দিদুন। ওকে পাচ্ছি না তো। তোমার বিড়ালটাকে তো এখানেই দেখেছিলাম, কোথায় আর যাবে? তোমার ঘরে দেখেছ? মিনু ফুফুর কথায় তুরা সিঁড়ি বেয়ে উপরে উঠে রাইমার ঘরে ঢুকে সব জায়গায় খুঁজেও টুনিকে না পেয়ে আহানের ঘরেও খুঁজল। অবশেষে কোথাও না পেয়ে কাদো কাদো মুখ করে নিচে নেমে আসলে ওর এমন শুকনো মুখ দেখে আমেনা বলল, কি হলো নাতবউ, পেলে না তোমার বিড়ালছানাটাকে? না দিদুন, উপরে সব ঘরে দেখেছি, কোথাও নেই ও। ওমা, সে কি কথা, সকাল বেলা করে কোথায় যাবে? বাগানের দিকে গেছে নাকি? ফুফুর কথা শুনে তুরা বাগানের দিকে ছুটতে যাবে তখন রাইমা হাতে দুটো গোলাপের ফুল নিয়ে ঢুকল ঘরে। তুরাকে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে বলল, কি হয়েছে? এভাবে কোথায় যাচ্ছিস তুরা? টুনিকে ঘরে কোথাও পাচ্ছি না আপু, তাই বাগানের দিকটাতে দেখতে যাচ্ছি। কিন্তু আমি তো এতক্ষণ বাগানেই ছিলাম। ও ওখানে কোথাও নেই তো। এবার তুরার কাদো কাদো মুখটা আরো করুণ হয়ে আসল। চোখের কোণায় টস্টস করছে পানি, যেন যখন তখন গড়িয়ে পড়বে। এত আদরের বিড়াল বাচ্চাটা গেল কোথায়? হারিয়ে গেল না তো? ৭-৫ ভাবনার মাঝেই দরজা দিয়ে গটগট করে ঘরে ঢুকল আহান। আহানের দিকে তাকাতেই দেখল ওর পেছনে পেছনে টুনিও ঢুকছে। টুনিকে দেখেই তুরার অধর কোণে হাসি ফুটল। ছুটে গিয়ে কোলে তুলে নিল টুনিকে। বাবু, এই বিড়ালটাকে তুই সাথে করে নিয়ে গেছিলি? মিনু ফুফুর কথায় রাশভারী স্বভাবের আহান মুখখানার বেজায় গাম্ভীর্য ছড়িয়ে বলল, ওকে সাথে করে নেওয়া লাগে? চুইংগামের মতো চিপকে আছে আমার পেছনে। আহান পুরোটা শেষ করার আগেই তুরা বলল, ও কোথায় গেছিল? কোথায় ছিল এতক্ষণ? আহান তুরার দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত খিচিয়ে বলল, তোমার এই আপদ বিড়ালটাকে বলে দাও নেক্সট টাইম যদি আমাকে ফলো করে তাহলে ওকে ড্রেনে ফেলে দেব আমি। একটানে নিয়েই বাঁচি না, আবার সহদর জুটেছে। বলেই গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আহানের যাওয়ার পানে তুরা হা করে চেয়ে রইল হতভম্বের মতো। কি বলে গেল লোকটা? টুনি উনাকে ফলো করছিল। তুরা কোলে থাকা টুনির দিকে তাকিয়ে দেখল ওর গায়ে মাটি ময়লা লেগে আছে। ইস, কি করেছিস গায়ে ময়লা বাঁধিয়ে? কে বলেছিল তোকে ওই জল্লাদ লোকটার পেছনে যেতে? বলেই সামনে এগোতে নিলে দেখল মিনু আর চোখে জহুরি দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। গাল টেনে মেকি একটা হাসি দিয়ে বলল, ওই আসলে ও ছোট তো বুঝতে পারেনি, আর যাবে না। বলেই গা বাঁচিয়ে দৌড়ে উপরে উঠে এলো। উফ, জল্লাদ লোকটাকে কিছু বলাও যাবে না। জল্লাদ ইতো একটু না হয় গেছিল উনার পিছু পিছু, কোলে তো উঠতে চায়নি। এমন হম্বিতম্বি করার কি আছে তুরা ভেবে পায় না। মধ্যাহ্নের শেষ সময়, সূর্যের প্রখর রোদ এখন অবলীলায় মৃদু লালিমায় পরিণত। বেলা গড়িয়ে ব্যস্ত পাখিরাও ক্লান্তিতে ফেরারা তারা শান্তির নীড়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বসেছে সকলে ড্রয়িং রুমে।
সফেদ টাইলস এর ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রং বেরঙের সুন্দর জিনিসগুলোতে। মাঝে শুধু একটা রাত, কালি রাইমার গায়ে হলুদ গাড়ি গাড়ি ভরে উপহার তত্ত্ব এনেছে ইনসাফ। সেগুলোই গুছাতে বসেছে রুবি, রাইমা, চুমকি আর তুরা। আমেনা আর মিনু সোফার উপর বসে সবটা পর্যবেক্ষণ করছে আর খোশ গল্প জুড়েছে। এর মাঝেই কলিং বেলের শব্দ বেজে উঠল। এই অসময়ে কে আসতে পারে ভেবেই কিঞ্চিত বিব্রত হল রুবি। কিন্তু উপরে তা স্বাভাবিক রেখেই উঠতে নিলে তুরা থামিয়ে দিয়ে বলল, আমি দেখছি মা, আপনি বসুন। বলে উঠে দরজা খুলতেই 4-5 জনের একটা দল একসাথে চেঁচিয়ে বলে উঠল, সারপ্রাইজ জজ। কিংকর্তব্যবিমূঢ় তুরা হা করে চেয়ে আছে। সামনে থাকা জন কয়েক মানুষের চেহারা বুঝে উঠার আগেই একজন হুমড়ি খেয়ে তুরার উপর পড়ে জড়িয়ে ধরল। তুরা এখনো ভাবশূন্য ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে গেছে। এটা কি হলো? কোত্থেকে এসে একদল ঝাঁপিয়ে পড়ল। আরে জায়মা, আরমান, তনু, রুহি। তোরা সবগুলো। পেছনে হতে রাইমার কথা শুনে তুরাকে জড়িয়ে ধরা মেয়েটা এক ঝটকায় সরে গিয়ে দাঁড়ালো, হতভম্ব দৃষ্টিতে একবার রাইমা একবার তুরার দিকে তাকাচ্ছে। এক হাতে মাথা চুলকে ফ্যাল করে চেয়ে বলল, এহহ, রাই আপু তুমি এখানে, তাহলে আমি কাকে জড়িয়ে ধরলাম? মেয়েটা বলার সাথে সাথেই পেছনে থেকে আরও একটা মেয়ে খুব প্রশ্নবিদ্ধ চাহনি দিয়ে বলল, এই পুতুলের মতন দেখতে মেয়েটা কে রাই আপু? আল্লাহ রুহি, তুই কার উপর হামলা করলি বলদি? আরও একটা মেয়ে একথা বলতেই রাইমা সকলকে থামিয়ে বলল, আরে থামো থামো, আগে ভেতরে আয় বলছি সব। দিনে দুপুরে তো তোরা ভয় পাইয়ে দিয়েছিস। বলেই দরজা থেকে সরে দাঁড়ালো। 3টা মেয়ে সহ আরও একজন ছেলে ঘরে প্রবেশ করতেই রুবি আর আমেনা খাতুন অবাক দৃষ্টিতে চেয়েও জলজল চোখে মুখে হেসে উঠে দাঁড়াল। কিরে তোরা? বলা নেই কওয়া নেই এভাবে হুট করে চলে আসলি? ওমা, হেসে কি ভুল করলাম মামি? রাই আপুর বিয়ে আর আমরা কি না বাড়ি বসে হলুদের দিনেই আসব? বলি আমরা না আসলে তোমার বাড়িতে হৈহট্টগোল কারা করবে? বলেই থপ করে সোফার উপর বসল রুহি নামের মেয়েটা। একদম বেশ করেছিস বনু। এই না হলে আমার নাতনিরা, তোর বাপ মা কাল আসুক আর না আসুক তোরা এসেছিস এতেই আমি খুশি। দিদুনের কথার সাথে সাথে লম্বা চিকন গর্ণের মেয়েটা এগিয়ে দিদুনকে জড়িয়ে ধরে বলল, আমরা না এসে কি পারি? রাই আপুর বিয়ে নিয়ে সেই কবে থেকে প্ল্যানিং করছি, আর বাবা মা বলছে হলুদের দিনে আসবে, তা কি হয়? তাই চলে এলাম তোমাদের সারপ্রাইজ দিতে। আমাদের সারপ্রাইজ দিতে এসে সবচেয়ে বড় সারপ্রাইজটা তোরা তুরাকে দিয়ে ফেলেছিস, বেচারি এখনো হতভম্ব হয়ে আছে। বলেই ফেক করে হেসে দিল রাইমা। রাইমার কথা অনুসরণ করে সোফা থেকে রুহি নামের মেয়েটা উঠে দাঁড়িয়ে বলল, আসলেই তো, এই মেয়েকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনেই জড়িয়ে ধরে ফেলেছি। বলেই বোকা একটা চাহনি দিয়ে মাথা চুলকালো। মেয়ে নয়, ভাবি বল রুহি। ও তুরা, আহানের বউ। তোদের সবার বড় ভাবি। রাইমার কথা শেষ হওয়া মাত্র দিদুনকে জড়িয়ে ধরে রাখা মেয়েটা ধপ করে উঠে দাঁড়াল। রুহি নামের মেয়েটা বড় বড় চোখ করে তুরার দিকে চাইল, যেন অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। রাইমার পেছনে দাঁড়ানো মেয়েটা এগিয়ে এসে বলল, আরি ভাবি,
আরে ভাবিকে দেখার জন্যেই তো তোড়জোড় করে আসলাম আমরা, দেখি দেখি শর্ত। বলেই এগিয়ে এসে তুরার সামনে দাঁড়িয়ে বলল, হ্যালো ভাবি, মাইসেলফ তনু, আপনার অনেকগুলো ননদের মাঝের একমাত্র ননদ, আহান ভাইয়ের ফুফাতো বোন। তনু নামের মেয়েটার কথায় তুরা বিস্ময় কাটিয়ে সামান্য হেসে কিছু বলতে যাবে তার আগেই পাশ থেকে রুহি বলল, এই তাহলে তো আমি একদম ঠিক জায়গায় ল্যান্ড করেছি গাইস, আরেকটা হাগ হয়ে যাক। বলেই আবারও হুড়মুড়িয়ে এসে তুরাকে জড়িয়ে ধরে বলল, ভাবি আমি রুহি, আমিও আহান ভাইয়ের ফুফাতো বোন, ওই যে ওই গাধাটার ছোট বোন। জায়মাকে দেখিয়ে বলল। তুরা জায়মার দিকে তাকালে জায়মাও মিষ্টি হেসে এগিয়ে এসে তুরার সাথে কুশল বিনিময় করে নিজের পরিচয় দিয়ে বলে, আমি জায়মা, আহান ভাইয়ের চাচাতো বোন। ভাবি, বিশ্বাস করেন যবে থেকে শুনেছি আহান ভাই বিয়ে করেছে আমরা তো পারিনি রকেটে করে উড়ে আসতে। দ্য ওয়ান অ্যান্ড অনলি বিয়ে, বিদ্রোহী আহান ভাই বিয়ে করেছে ভাবতেও পারিনি তাই তো। পুরোটা শেষ করার আগে বাধা দিল বেশ হাসি খুশি চেহারার সুদর্শন একটা ছেলে, যে এতক্ষণ অপেক্ষারত সবার কথা শুনে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এবার জায়মাকে কথা সম্পূর্ণ করতে না দিয়েই হড়বড় করে এসে এক ধাক্কায় জায়মাকে সরিয়ে তুরার সামনে ঝুঁকে পা ছুঁয়ে বলল, আশীর্বাদ করুন ভাবি, আমি আপনার একমাত্র দেবর আরমান। একের পর এক অপ্রস্তুত ঘটনায় তুরা বাকরুদ্ধ হয়ে কথায় খেই হারিয়ে ফেলেছে, কি বলবে কেমন প্রতিক্রিয়া করবে যেন ভুলতে বসেছে। এত বড় দামড়া ছেলেটা তুরার পা ছুঁয়ে সালাম করাই তুরা সরে এসে কিছু বলতে নিবে তার আগেই আরেকটা পুরুষালী কণ্ঠে তাকায় দরজার দিকে। হেই স্টপ, একমাত্র না দুইমাত্র দেবর বল। আরও একটা অনাকাঙ্ক্ষিত বাক্যবাণে তুরা তাকিয়ে দেখল। বেশ লম্বা চওড়া সুগঠিত শরীরের একটা ছেলে দাঁড়িয়ে, কাঁধে ব্যাগ, পায়ে জুতা আর চোখে চশমা। তুলনামূলক বেশি সুদর্শন ছেলেটা, দেখতে অনেকটা আহানের মতোই। তুরাকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে অপেক্ষাকৃত সুদর্শন ছেলেটা এগিয়ে এসে বলল, আমাকে রেখেই তোরা চলে এলি? শো আনফেয়ার, যাই হোক। বলেই তুরার সামনে এক হাত বাড়িয়ে চোখের চশমাটা খুলে গাল ভরা হাসি দিয়ে বলল, আমি বিহান, আহানের কাজিন। যদিও বয়সে প্রায় ওর সমানই তবুও আপনার দেবর। নাইস টু মিট ইউ ভাবি। পরপর এতগুলো ঝটকায় তুরা হতভম্ব হয়ে গেছে, একসাথে এতগুলো মানুষ, কাকে ছেড়ে কাকে মনে রাখবে। মুখের খেই হারিয়ে হতবিহ্বল হয়ে তাকালো রাইমার দিকে। রাইমা সবটা বুঝতে পেরে এগিয়ে এসে তুরার পাশে দাঁড়িয়ে বলল, আরে চিল গাইস, আস্তে ধীরে গ্রেটিংস কর। বেচারি ভয় পেয়ে যাবে তো তোদের এমন লাফালাফি দেখে। এসেছিস এখনই চলে তো যাবি না, পরিচিত হওয়া যাবে। তা না তোরা আগেই হড়বড় করে বেচারিকে কনফিউজড করছিস। রাইমার কথা শুনে সকলে বেশ যেন লজ্জিত বোধ করল। আসলেই তুরাকে দেখে এক্সাইটমেন্ট আটকাতে পারেনি, ওদের সবাইকে থামিয়ে মিনু ফুফু বলল, ওরে তোরা এদিক আয়, আমার বাবুর বউটারে এসে থেকেই একেবারে ঘেটে ফেলেছিস, বেচারি এমনিতেই নরম সরম। ফুফুর কথার বিহান এগিয়ে এসে বসল মিনু পাশে। রুহি, জায়মা, তনু আগের মতোই তুরাকে ঘিরেই দাঁড়িয়ে আছে। ওদের এত সব জাঁকজমকপূর্ণ পরিবেশের মাঝে থমথমে গলার রাশভারী কণ্ঠে বলল, তোরা সবগুলো কখন এলি? চলবে ইনশাআল্লাহ।